আসসালামু আলাইকুম। আমার ভিডিওর জন্য আসলে আপনারা হয়তো অনেকে অপেক্ষা করে আছেন, কিন্তু আসলে আমার ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারি নাই। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে চেষ্টা করব এরপর থেকে যেন ভিডিওগুলো খুব দ্রুত আসে। আর আমার এই কোর্সের যতগুলো ভিডিও আছে, রিমেইনিং ভিডিওগুলো যেন খুব দ্রুত আমি আমার ইউটিউব চ্যানেলে দিতে পারি, সেই চেষ্টা আমি করব সামনে। আর আমার কোর্সের ভিডিওগুলো শেষ হওয়ার পরেই যে আমি ভিডিও দেওয়া একেবারে বন্ধ করে দেবো ইউটিউবে, তা না। আসলে আমার প্রিভিয়াস ভিডিও, তারপর মূলত আমার কোর্সের যে বিষয়বস্তু আছে, সেই বিষয়বস্তুগুলোই যেন আপনারা আরও সহজভাবে বুঝতে পারেন, কোথাও যেন কোনো ল্যাক না থাকে আপনাদের ভিতরে, সেই চেষ্টা করে আমি পরবর্তী ভিডিওগুলো কন্টিনিউ পাবলিশ করতে থাকবো। তো এখন আপাতত যে কয়েকটা ভিডিও রিমেনিং আছে, সেই ভিডিওগুলো খুব দ্রুত ইনশাল্লাহ এই মাসের ভিতরে আমি শেষ করে দেবো। তো যাই হোক, এখন আমরা মূল আলোচনায় আসি। আজকে আমরা দেখব যে আমি যে এর আগে আপনাদের সাথে আলোচনা করছিলাম যে আমাদের সেশন দেখতে হবে। আমাদের যে 4টা সেশন আমরা জানি, সিডনি, টোকিও, লন্ডন এবং নিউ ইয়র্ক, এই সেশনগুলোকে আসলে আমরা কিভাবে রিড করব চার্টের ভিতর, আর সেশনের সাথে সাথে মার্কেট সেন্টিমেন্ট আমরা কিভাবে দেখব, সেই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো এখন আমরা আমরা যেটা জানি যে আমাদের হলো উইন্টার টাইম। এখন এই উইন্টার টাইমে আমাদের যে সিডনি সেশন, সেই সিডনি সেশন শুরু হয় হলো ভোর 4টায়। আর আপনাদের হলো যদি ইয়েতে চার্টে যদি এই সেশন ব্রেকটা না থাকে, তাহলে আপনারা এইভাবে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর ইভেন্টে আসবেন। ইভেন্টে আসার পরে সেশন ব্রেক ক্লিক করবেন। সেশন ব্রেক ক্লিক করে এখানে ওকে দিবেন। এটা কেন আমাদের প্রয়োজন? কারণ এই সেশন ব্রেক একটা হিসাব থাকে, 24 আওয়ার্সের একটা হিসাব থাকে, যে এখানে নিউ ইয়র্ক সেশন শেষ, সিডনি শুরু, আবার এখানে নিউ ইয়র্ক সেশন শেষ, সিডনি শুরু। তো এই 24 আওয়ার্সের একটা হিসাব রাখার জন্য আমাদের এই সেশন ব্রেক, এই লাইনটা আমাদের জন্য খুব খুব হেল্পফুল হয় আর কি। তো এখন আমরা যেটা জানি যে আমাদের সিডনি সেশন শুরু হয় ভোর 4টা থেকে। এটা ভোর 4টা থেকে শুরু হয় হলো দুপুর 1টা পর্যন্ত আমাদের থাকে হলো সিডনি সেশন। আচ্ছা, তো সিডনি সেশনের পরে আমরা জানি আমাদের টোকিও সেশন শুরু হয় ভোর 6টা থেকে দুপুর 3টা পর্যন্ত। তাহলে ভোর 6টা থেকে যদি আমরা দেখি, ভোর 6টা থেকে দুপুর 3টা পর্যন্ত, এটা আমাদের উইন্টার টাইম হিসেবে। এরপর আমরা জানি কি যে আমাদের যে লন্ডন সেশন আছে, সেই লন্ডন সেশনটা শুরু হয় দুপুর 2টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। 23, রাত্রি 11টা পর্যন্ত। আচ্ছা, আর এর মধ্যে আরেকটা সেশন পাই আমরা, সেটা হলো যে নিউ ইয়র্ক সেশন, যেটা সন্ধ্যা 7টা, মানে 1900 আওয়ার্স। এই 19 থেকে আমরা একেবারে ভোর 4টা পর্যন্ত আবার নিউ ইয়র্ক সেশন পাই। তো এই নিউ ইয়র্ক সেশন যখন ক্লোজ হয়, তখন এরপরে কিন্তু আমাদের আবার সিডনি সেশন শুরু হয়। তাহলে দেখেন, আমরা এই সেশনকে 3টা ভাগে ভাগ করব। সেটা হলো এই সিডনি আর টোকিওকে করব হলো আমরা এশিয়া সেশন হিসেবে দেখব। আর এরপর আমরা পাবো লন্ডন সেশন, তারপর নিউ ইয়র্ক সেশন। আরেকটা বিষয় মনে রাখবেন যে এইখানে কিছু ওভারল্যাপিং টাইম আছে, যেমন সিডনি আর টোকিও ওভারল্যাপ, তারপর হলো টোকিও আর লন্ডনের ওভারল্যাপ, আর লন্ডন আর নিউ ইয়র্কের ওভারল্যাপ। আমরা সেশন ডিভাইড করার ক্ষেত্রে এই ওভারল্যাপ টাইমগুলো আমরা মাথায় রাখবো, আমাদের মাইন্ডে রাখবো যে হ্যাঁ, এখানে ওভারল্যাপিং হচ্ছে। কিন্তু সেশন আমরা যদি 3টা ভাগে ভাগ করে যদি এটাকে ডিভাইড করি, সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এই ওভারল্যাপিং টাইমটা বাদ দিয়ে যখন যে সেশন শুরু হয়, সেই সেশনটাই হবে আমাদের ওই সেশন টাইম। যদি লন্ডন সেশন শুরু হলো, তো এখান থেকে লন্ডন সেশন টাইম। এখানে নিউ ইয়র্ক সেশন শুরু হলো, এখান থেকে নিউ ইয়র্ক সেশন টাইম। এখানে ওভারল্যাপিং যে হচ্ছে, এটা আমাদের মাইন্ডে থাকবে, কিন্তু আমরা চার্টকে এইভাবে সাজাবো যে প্রথমে যে এই দুইটা সেশনকে আমরা বলবো হলো এশিয়া সেশন, এশিয়া সেশন। তারপর এখানে শুরু হবে আমাদের হলো লন্ডন সেশন, লন্ডন সেশন। তারপরে এখানে আমরা পাই কি নিউ ইয়র্ক সেশন। আচ্ছা, তো এই 3টা সেশন এখন দেখেন এই জায়গায় সিডনি এখান থেকে শুরু হয়েছে এই পর্যন্ত, তারপর টোকিও 6টা থেকে শুরু হয়ে আমাদের কাছে এই দুপুর 3টা পর্যন্ত ছিল, কিন্তু এর মাঝে কিন্তু লন্ডন সেশন ওপেন হয়েছে। তো যখন লন্ডন সেশন ওপেন হবে, এইটাকে আমরা ডিভাইড করব যে এই পর্যন্ত আমার এশিয়া সেশন শেষ। এখানে ওভারল্যাপিং হচ্ছে, ঠিক আছে, আমাদের মাইন্ডে আছে যে এখানে 1 ঘন্টা ওভারল্যাপিং হবে, ওকে। কিন্তু আমরা এই আমরা সেশন চার্টে দেখার ক্ষেত্রে এইখানে এইভাবে ডিভাইড করব যে এইটা আমার একটা সেশন, এখান থেকে লন্ডন সেশন শুরু হয়েছে, সুতরাং আমাদের এইটা সম্পূর্ণটা ছিল হলো আমাদের এশিয়া সেশন, এই সম্পূর্ণটা। আর এইখান থেকে লন্ডন সেশন শুরু হয়েছে, মানে এটা এখন লন্ডন সেশন টাইম। তো আমরা এটা এখান থেকে একটু ডিলিট করে দিয়ে নিই। আচ্ছা, তো এইটা গেল আমার এশিয়া সেশন। তারপর এখান থেকে শুরু হয়েছে আমার লন্ডন সেশন। তো লন্ডন সেশন পর যখন সন্ধ্যা 7টার সময় নিউ ইয়র্ক সেশন শুরু হয়েছে, আমাদের মাইন্ডে আছে যে রাত 11টার মতো নিউ ইয়র্ক আর লন্ডন ওভারল্যাপিং হবে, ঠিক আছে। কিন্তু আমরা এটাকে কাউন্ট করব, মানে চার্টে আমরা দেখব ঠিক এইভাবে যে এখান থেকে আমার নিউ ইয়র্ক সেশন। তো
তাইলে আমাদের এখানে একটা দিনকে আমরা 3টা ভাগে ভাগ করলাম, একটা এশিয়া সেশন, একটা লন্ডন সেশন, একটা নিউ ইয়র্ক সেশন। এখন আমরা দেখব কি যে অ্যাকচুয়ালি আমরা জানি যে আমরা যে কোনো চার্টে যে কোনো সময় একটা ট্রেন্ড দেখে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক এইসব কিছু দেখে কিন্তু আমরা ট্রেড নেই। কিন্তু আমরা জানি না, অ্যাকচুয়ালি অনেকেই জানি না যে কখন কোন চার্টে ট্রেড করা যাবে আর কখন কোন চার্টে ট্রেড করা যাবে না। ট্রেড কখন করা যাবে না এইটা কিন্তু আমাদের জানা খুবই জরুরি। যেমন আমি আপনাদেরকে এর আগে কোনো ভিডিওতে বলছিলাম যে আমাদের একটা রেঞ্জ হয়, মার্কেটের একটা রেঞ্জ ক্রিয়েট করে বা সাইডওয়েজ ক্রিয়েট করে এইভাবে, এবং সেই সাইডওয়েজের একটা স্ট্রং ব্রেকআউট আমরা ফাইন্ড আউট করব যে এই ব্রেকআউটটা স্ট্রং কিনা, মানে এই সেশন যতটুকু এরিয়া জুড়ে হচ্ছে, সেই ধরেন যে সেশন এইখান থেকে এইটুকু এরিয়ার ভিতর সেশন ছিল, এবং এই সেশনটা আমাদের যে ব্রেকআউটটা হয়েছে সেই ব্রেকআউটের সমান কিনা, এই ব্রেকআউটটা এই রেঞ্জের সমান কিনা। যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো যে ভ্যালিড ব্রেকআউট। আর যদি সমান না হয়, যদি ছোট ব্রেক হয়, সামান্য একটু ব্রেক হয়, তাহলে সেটাকে বলবো আমরা ইনভ্যালিড ব্রেকআউট। কারণ ইনভ্যালিড ব্রেকআউটের পর অনেক সময় আমরা দেখি মার্কেট আবার এই রেঞ্জের ভিতরে আসে এবং এখানে কিছু ফ্ল্যাকচুয়েশন করে তারপর তার আসল মুভটা এখান থেকে দেয়। এই জন্য আমাদের এইটা ফাইন্ড আউট করা খুবই জরুরি যে কোনটা ভ্যালিড ব্রেকআউট আর কোনটা ইনভ্যালিড ব্রেকআউট। তো ভ্যালিড ব্রেকআউট সবসময় মনে রাখবেন, ভ্যালিড ব্রেকআউট মানে সেটাকে আমরা ধরবো একটা স্ট্রং ব্রেকআউট কোথায় হয় সেইটাকে আমরা ভ্যালিড ব্রেকআউট বলবো একমাত্র। তো এই যে রেঞ্জ, এই যে এখানে রেঞ্জ ক্রিয়েট করে রেঞ্জকে যে ব্রেক করলো, মূলত এই রেঞ্জটা কাজ করবে আমাদের একটা সেশনের মতো। ধরেন যে এশিয়া সেশনে মার্কেট যদি এইটুকু এরিয়ার ভিতরে এরকম ফ্ল্যাকচুয়েশন করতে থাকে, করতে করতে আমরা যখন লন্ডন সেশনে পৌঁছাই তখন আমরা দেখব যে এশিয়া সেশনের হাই কোনটা আর এশিয়া সেশনের লো কোনটা। আর লন্ডন ওপেন হওয়ার পরে যদি এই এশিয়া সেশনের হাইকে ব্রেক করে এবং সেই ব্রেকআউটটা যদি স্ট্রং ব্রেক হয়, এবং সেই ব্রেকের যদি কোনো রিজন থাকে, ফান্ডামেন্টাল কোনো যদি রিজন থাকে সেই ব্রেকের রিজন থাকার পর আর সেটা স্ট্রং হওয়ার পর এইটার পুল ব্যাক থেকে আমরা একমাত্র বাই করতে পারি এই সব জায়গা থেকে। এছাড়া যদি আমাদের একটা ফলস ব্রেক দেওয়ার পর যদি আমরা এখানে বাই করতে যাই, সেক্ষেত্রে কিন্তু মার্কেট আবার রেঞ্জের ভিতর চলে আসে এবং আমাদের এসএল হিট হয়। এই জন্য এই স্ট্রং ব্রেকআউট এবং ব্রেকআউটের একটা নির্দিষ্ট রিজন, মানে ফান্ডামেন্টাল কোনো নিউজ আছে কিনা ওই সময় ব্রেকআউটটা কেন হলো সেই রিজন আছে কিনা, এইটা ফাইন্ড আউট করা খুবই জরুরি। কারণ যখন রিজন থাকবে না, তার মানে মার্কেট যে উপরে যাবে, ব্রেকআউট দিছে ঠিক আছে, কিন্তু যে মার্কেট যে উপরে যাবে সেটার কোনো রিজন আমার কাছে নাই, আমি জানি না যে মার্কেট উপরে যাবে কিনা। এখানে একটা ব্রেকআউট দেখলাম, স্ট্রং ব্রেকআউট, তারপর তার পুল ব্যাক থেকে আমি একটা বাই এন্ট্রি নিলাম এখান থেকে। আচ্ছা, বাই এন্ট্রি নেওয়ার পর যদি আমার সেটা টিপি হিট করেও, তারপরেও একটা বিষয় চিন্তা করে দেখেন যে আমি বাই এন্ট্রি নিছি, মার্কেট যে বাইয়ে যাবে কি না সেই বিষয়ে কিন্তু আমি কনফার্ম না। মার্কেট উপরে যাবে কি নিচে যাবে সেটা আমি জানি না। আর এইখানে কিন্তু যদি আমি বাই এন্ট্রি নিই তাহলে কিন্তু ওই প্যাটার্ন ট্রেডারদের মতোই সিচুয়েশন হলো যে আমি একটা এন্ট্রি নিলাম, আমি জানি না মার্কেট কোন দিকে যাবে। তো এই ব্রেকআউটের অবশ্যই একটা ভ্যালিড রিজন লাগবে এবং সেই ব্রেকআউটটা আমার স্ট্রং হইতে হবে। স্ট্রং কেমন, যে এশিয়া সেশনের হাই এশিয়া সেশনের লো কত বড় ছিল এবং এই ব্রেকআউটটা সেই তুলনায় কতটুকু আছে। হ্যাঁ, তো এখানে ধরেন যে যদি এশিয়া সেশন এরকম একটা নির্দিষ্ট এরিয়ার ভিতর হাই লোয়ের ভিতর রেঞ্জ ক্রিয়েট করতেছে এবং লন্ডন ওপেন হওয়ার পরও লন্ডন এশিয়ার হাই কিংবা লোকে ব্রেক করতে পারে নাই, যদি এরকমভাবে ব্রেক যদি করতে না পারে তাহলে আমরা ওয়েট করব নিউ ইয়র্ক সেশনের জন্য। যখন নিউ ইয়র্ক সেশন এখান থেকে ওপেন হবে, ওপেন হওয়ার পরও যদি আমরা দেখি যে না এখানে আরেকটা কথা মনে রাখবেন যে আমরা যখন যে সেশনে থাকবো তার প্রিভিয়াস সেশনকে ফলো করব সব সময়। যে এইটা ছিল আমার এশিয়া সেশনের হাই এশিয়া সেশনের লো, লন্ডন সেশন এশিয়া সেশনের হাই কিংবা লো ব্রেক করতে পারলো না, এখন আসলো হলো নিউ ইয়র্ক সেশন। তা নিউ ইয়র্ক সেশন যে আসলো, তাহলে নিউ ইয়র্ক সেশনের সময় আমি দেখবো যে লন্ডনের হাই কোনটা, লন্ডনের লো কোনটা। তো নিউ ইয়র্ক যদি লন্ডনের হাই অথবা লোকে ব্রেক করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ট্রেড খুঁজবো। কিন্তু নিউ ইয়র্ক ওপেন হওয়ার পরেও যদি দেখি লন্ডন হাই এবং লোয়ের ভিতরে নিউ ইয়র্ক ছিল, অথবা ব্রেক হয়েছে, সামান্য একটা ছোট ব্রেক দিয়ে আবার ভিতরে আসছে, তাহলে এই দিনগুলোতে কিন্তু আমরা এই চার্টে, এটা যদি ইউরো ইউএসডি চার্ট হয়, এই চার্টে কিন্তু আমরা এখানে কোনো ট্রেড করতে পারবো না। তো এরকম ফরেক্স মেজর কারেন্সি টোটাল 8টা, এই 8টার ভিতরে অনেকগুলো পেয়ার আছে। যেই পেয়ারে আমার সেশন ব্রেক থাকবে এবং সেই সেশন ব্রেক স্ট্রং হবে এবং সেই সেশন ব্রেকের একটা স্পেসিফিক রিজন থাকবে, আমার ফান্ডামেন্টাল রিজন থাকবে যে এই ব্রেকটা কেন হলো,
এবং সেই ব্রেকের পুল ব্যাক থেকে কিন্তু মূলত আমাদের এন্ট্রিগুলো হবে। যদিও আমি এন্ট্রি এই ভিডিওতে দেখাবো না, কারণ এন্ট্রির আগে আরও বেশ কিছু বিষয় পরিষ্কার করতে হবে, কারণ আমি চাই না আপনাদেরকে মিসগাইড করতে। আমি পারতাম এই একটা ভিডিওতেই শর্টকাটে আপনাদেরকে সব কিছু দেখাইতে যে এখান থেকে পুল ব্যাক হলে এখানে এন্ট্রি নেবেন। আমি কিন্তু এটা এন্ট্রি মডিউল দিচ্ছি না। আপনারা দয়া করে এই আমার যে এই ভিডিও, অ্যাটলিস্ট এই ভিডিও দেখার পর কেউ এন্ট্রির চেষ্টা করেন না। যদি লস হয় এটা কিন্তু সম্পূর্ণ আপনার দায় দায়িত্ব, কারণ আমি আমার ভিডিও এখনও কমপ্লিট করি নাই। তো বলে দেব যে তখন আপনারা এইভাবে এন্ট্রিগুলো ফাইন্ড আউট করে আপনারা এন্ট্রি এখান থেকে নিতে পারেন যখন আমি ফাইনাল ভিডিও নিয়ে আসব। তো আপাতত মনে রাখবেন যে এটা কোনো এন্ট্রি মডিউল না। এটা শুধু আমি দেখাচ্ছি আপনাদেরকে কি যে আমরা কখন ট্রেড করতে পারি এবং কখন করতে পারবো না, এই বিষয়টা আমাদের জানা খুব জরুরি। এখন আমরা যদি মূল চার্টে যাই, দেখেন এই চার্টে যদি এখন আমরা আসি, তাহলে এখানে আমরা জানি কি টোকিও সরি নিউ ইয়র্ক সেশন এখান থেকে শেষ, আর সিডনি সেশন এখান থেকে শুরু। তাহলে সিডনি সেশন এখান থেকে শুরু, আমরা সিডনি আর টোকিওকে বলবো একসাথে এশিয়া সেশন। তাহলে আমাদের লন্ডন সেশন শুরু হয় কয়টায়? লন্ডন সেশন শুরু হবে দুপুর 2টার সময়। তো দুপুর 2টার সময় যদি আমাদের লন্ডন সেশন শুরু হয়, এখানে যদি একটা দাগ দেই এইভাবে আমি লন্ডন সেশনের, হ্যাঁ এইটা হলো আমার লন্ডন সেশন। এইটা হলো আমার লন্ডন সেশন। আচ্ছা, লন্ডন সেশন যখন ওপেন হলো তখন আমরা দেখব কি আমাদের প্রিভিয়াস সেশনের হাই কোনটা, প্রিভিয়াস সেশনের লো কোনটা। তাহলে এশিয়া সেশনের হাই হলো এইটা, আর এশিয়া সেশনের লো হলো এইটা। আচ্ছা, যদি এইটা হয় তাহলে লন্ডন সেশন এইখানে ওপেন হলো, ওপেন হওয়ার পর দেখবো যে লন্ডন সেশনে এশিয়া সেশনের হাই অথবা লোকে ব্রেক করে কিনা, এবং সেই ব্রেকের নির্দিষ্ট রিজন আছে কিনা। আমি এখন রিজনে যাচ্ছি না, কারণ যখন আমি এন্ট্রি মডিউলে যাব, এন্ট্রি যখন দেখাবো কখন আপনারা এন্ট্রি নেবেন, সেই ভিডিওতে যে আমি আপনাদেরকে ওই রিজন বের করে রিজন আছে কিনা সেই রিজন অনুযায়ী তারপর সেটার পুল ব্যাক থেকে কিভাবে এন্ট্রি নেব, সেই এন্ট্রি আমি সেদিন আপনাদের সেই ভিডিওতে দেখাবো। তো এখানে আমার যখন লন্ডন সেশন ওপেন হলো, আমার নিউ ইয়র্ক সেশন ওপেন হবে হলো 19। এইখানে যদি আমার নিউ ইয়র্ক, এই ক্যান্ডেলে আমার নিউ ইয়র্ক সেশন ওপেন হয়েছে। আচ্ছা, তো এখন দেখেন এই যে এশিয়া সেশনের হাই, এশিয়া সেশনের লো, লন্ডন সেশন এশিয়া সেশন হাইকে ব্রেক করছে, কিন্তু এই ব্রেকটা কিন্তু এনাফ না। মানে আমার প্রিভিয়াস যে সেশন ছিল এত বড় একটা এরিয়া জুড়ে আমার সেশন, একটা ধরেন যে এটাকে যদি আমি রেঞ্জ বলি, রেঞ্জও বলতে পারি এটাকে। তো আমার এই সেশন ছিল হলো এত বড়, মানে হাই লো যদি আমি মার্ক করি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এত বড় একটা এরিয়া জুড়ে একটা রেঞ্জের মতো ছিল আমার এই প্রিভিয়াস সেশনটা। তো তাহলে এইখানে যদি আমি এই ব্রেকের সাথে তুলনা করি তাহলে এটা কিন্তু খুব ছোট একটা ব্রেক। তাহলে খুব ছোট ব্রেক, এবং তারপরে দেখা যাচ্ছে মার্কেট আরেকটা রেঞ্জ ক্রিয়েট করতেছে এইখানে। তাহলে এইখানে আমাদের জন্য আমাদের কি করতে হবে, এখানে আমাদের পরের সেশনের জন্য ওয়েট করতে হবে, কারণ এখানে কোনো ভ্যালিড ব্রেকআউট আমরা পেলাম না। আচ্ছা, যখন পরের সেশনের জন্য আমরা ওয়েট করব যে এইখান থেকে আমাদের নিউ ইয়র্ক সেশন শুরু, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখব যে এইখানে আমার প্রিভিয়াস সেশন মানে লন্ডন সেশনের লো হলো আমার এইটা এখন, আর লন্ডন সেশনের হাই হলো এইটা। আচ্ছা, তো এখন দেখব যে এইটার ব্রেকআউট ভ্যালিড কিনা। এখন যদি আমি এইটাকে যদি এই ব্রেকআউটটাকে যদি দেখি যে এইখানে নিউ ইয়র্ক সেশন ওপেন হওয়ার সাথে সাথে লন্ডনের হাই ব্রেক করছে। আচ্ছা, হাই ব্রেক করার পর যদি আমি এটার সাথে কম্পেয়ার করি, অ্যাট লিস্ট আমার প্রিভিয়াস সেশনের সমান হয়েছে বলে মনে হয় আমার কাছে এখানে। হ্যাঁ, প্রিভিয়াস সেশনের সমান সমান আছে আমার ব্রেকটা, অ্যাট লিস্ট। একেবারে সমান না, একটু হয়তো কম আছে, ঠিক আছে। এটাকে আমরা এখানে আরেকটা বিষয় মনে রাখবেন যে এই যে ব্রেকআউট আমি সামান্য একটু কনসিডার করলাম, কারণ এইখান থেকে যদি আমি ব্রেকআউট ধরি, এখান থেকে যদি ব্রেকআউট ধরি তাহলে কিন্তু একেবারে অ্যাকুরেট হচ্ছে না, একটু কম হয়তো হতে পারে, এই জায়গায় একটু কম হয়তো হচ্ছে আমার এখানে। কিন্তু এই সেশন ব্রেকআউট সামান্য একটু কোনো প্রবলেম হবে না এই জায়গায়। সামান্য একটু যদি ছোট হয় সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু মনে রাখবেন যে এই ব্রেকআউটের একটা রিজন লাগবে, শুধু এই ব্রেকআউট দেখলেই হবে না। ব্রেকআউটের যদি রিজন থাকে তাহলে ঠিক আছে, এবং আমার এই রেঞ্জের তুলনায় সেটা যদি সামান্য একটু 19-20 হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। কিন্তু যদি দেখি যে রেঞ্জ এত বড়, আমার ব্রেকআউট আসলে অর্ধেক, তাহলে কিন্তু সেটাকে আমরা ভ্যালিড ব্রেকআউট বলবো না, ভ্যালিড সেশন ব্রেকআউট বলবো না। আচ্ছা, তারপরে এখান থেকে মার্কেট কি করলো, মার্কেট এইখানে আসার পর একটা পুল ব্যাক পাইলাম, মানে ছোট দুইটা রেড ক্যান্ডেল পাইলাম। তো এই রেড ক্যান্ডেলকে, এই দুইটা রেড ক্যান্ডেলকে আমাকে যে দেখতে হবে যে লোয়ার টাইম ফ্রেমে, যে এখানে আমি 15 মিনিটসে আছি, তো আমরা 15 মিনিটসে ট্রেড করব। কারণ 15 মিনিটসে ট্রেড করলে হবে কি যে আমাদের দিনে দুইটা তিনটা
এন্ট্রি পাইতে পারি, সেই ক্ষেত্রে এন্ট্রি পাওয়ার পসিবিলিটি থাকে। এই কারণে 15 মিনিটসে আমরা আমাদের অ্যানালাইসিস করব, এবং মনে রাখবেন আমাদের এই সেশনের ভ্যালিড ব্রেকআউট এটা 15 মিনিটসেই হইতে হবে। এটা 5 মিনিটস অথবা 3 মিনিটসে হইলে হবে না, কারণ 15 মিনিটসেই আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে যাচ্ছি এখানে। তো তাহলে এই যে ব্রেকআউট হলো, এই ব্রেকআউটের একটি স্পেসিফিক রিজন ধরেন আছে, তারপর এটার জায়গায় ছোট একটা পুল ব্যাক পাইলাম, দুইটা রেড ক্যান্ডেল পাইলাম। এই রেড ক্যান্ডেল দুইটা পাওয়ার পরে আমরা কি করব, আমরা 3 মিনিটসে শিফট হব। 3 মিনিটসে শিফট হয়ে যাওয়ার পর এখানে আমাকে দেখতে হবে, আমি প্রিভিয়াস কোনো এক ভিডিওতে বলছিলাম যে আমাদের বাই এন্ট্রি কেন কাজ করে, আমাদের টিপি হিট কেন করে। আমাদের এসএল হিট করলে আমরা ব্যস্ত হয়ে যাই বের করার জন্য যে আমাদের এসএল কেন হিট হলো, কিন্তু সেই সাথে কিন্তু আমাদেরকে জানতে হবে যে আমাদের টিপিও কেন হিট হলো। তো এইখানে যে, ও এখানে তো দেখাচ্ছে না আমাকে সেই ইটা। আচ্ছা, সেই দিনটা দেখাচ্ছে না আমি যেখানে ব্রেকআউটটা মার্ক করছি। আম, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে অন্য কোনো একটা দিন দেখি। এটা ছিল হলো আমার 11 ডিসেম্বর। ওকে, 11 ডিসেম্বর আমি পাচ্ছি না, তাহলে সেই ক্ষেত্রে আমি অন্য একটা দিন দেখি। আহ, এটা হলো 22 ডিসেম্বর, দেখি 22 ডিসেম্বরে কোনো ডেটা আমাকে দেয় কিনা। কারণ এটা আমার ফ্রি ভার্সন, এই জন্য আমি ডেটা নাও পাইতে পারি। 23 ডিসেম্বর, 22, 23, হ্যাঁ 23 ডিসেম্বর বোধহয় আছে। তো তাহলে আমি এখানে যদি 23 ডিসেম্বর দেখতে যাই, 23, 22, 22 এটা, আচ্ছা আচ্ছা 22 ডিসেম্বর যদি দেখি, 22 ডিসেম্বর এখানে যদি আমি মার্ক করি যে আমার লন্ডন সেশন শুরু হবে হলো 14, এখান থেকে লন্ডন সেশন, এইখান থেকে 19, এখানে আমার নিউ ইয়র্ক সেশন। তাহলে এটার যদি আমি হাই মার্ক করি আর এটার যদি আমি লো দেখি এখানে, তাহলে সেই তুলনায় এই ব্রেকআউটটা খুব ছোট ব্রেকআউট, মানে এটাকে ভ্যালিড বলা যায় না। সেই ক্ষেত্রে আমি ওয়েট করব নিউ ইয়র্ক সেশনের জন্য। নিউ ইয়র্ক সেশনের যখন ওপেন হলো তার আগে আমার লন্ডন সেশনের হাই হলো এইটা, লন্ডন সেশনের লো হলো এইটা। আচ্ছা, এইবার এই ব্রেককে আমরা ভ্যালিড ব্রেক বলতে পারি, এটাকে মোটামুটি স্ট্রং দেখা যাচ্ছে। এবং আমাকে অবশ্যই এর ফান্ডামেন্টাল রিজন লাগবে। আমি এন্ট্রি মডিউলে ফান্ডামেন্টাল নিউজের সাথে কিভাবে অ্যাডজাস্ট করে এখান থেকে আমরা এটাকে ভ্যালিড বলে তারপরে এখান থেকে এন্ট্রি খুঁজবো, সেটা আমি দেখাবো। আপাতত যতটুকু দেখাচ্ছি এতটুকুর ভিতরে থাকেন, এবং পরবর্তী ভিডিওগুলো ইনশাল্লাহ আমি চেষ্টা করব খুব দ্রুত নিয়ে আসার জন্য। এখন দেখেন, এটাকে যদি আমি ভ্যালিড ব্রেকআউট বলি, হ্যাঁ যদি না, এটা কনফার্ম ভ্যালিড একটা ব্রেকআউট। তো ব্রেকআউটের পর আমি যদি এই যে ধরেন যে ফার্স্ট যে একটা রেড ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলে যদি আমি এন্ট্রি খুঁজি, তারপর এরপরে যে একটা পুল ব্যাক আসছে এইটার জন্য, এই পুল ব্যাকে যদি আমি এন্ট্রি খুঁজি, তাহলে সেক্ষেত্রে ধরেন যে মার্কেট লাইভে আছে এই পর্যন্ত, পুল ব্যাক আসছে। তো আমার কাছে তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আছে যে মার্কেট আরও উপরে যাবে। তাহলে সেক্ষেত্রে আমি এইখানে আগে এই পুল ব্যাকটাকে মার্ক করব, এই রেড ক্যান্ডেল সহই ধরেন যে মার্ক করলাম আমি এখানে। মার্ক করার পর 22 ডিসেম্বর এটা আমি দেখবো যে 3 মিনিটসে যা আমাকে এই ডেটাটা দিচ্ছে কিনা আগে দেখে নিই। তখন তো দেখলাম ছিল, আচ্ছা এখানে আছে, ডেটাটা আছে। আচ্ছা, এই যে ব্রেকআউট, আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের কোনো এক ভিডিওতে বলছিলাম যে আমাদের টিপি কেন হিট করবে। দেখেন এই জায়গায় লোয়ার টাইম ফ্রেমে, এখানে আমি 3 মিনিটস আছি, 1 মিনিটের অনেক ট্রেডার আছে, 2 মিনিটের অনেক ট্রেডার আছে, তারপর 30 সেকেন্ড, এরকম অনেক, এইখানে যতগুলো টাইম ফ্রেম দেখতেছেন মোটামুটি সবগুলো টাইম ফ্রেমেই ট্রেডার আছে, গ্যামলার আছে, ট্রেডার আছে, প্যাটার্ন ট্রেডার আছে, এরা সবাই এখানে আছে। তো এইখানে দেখেন যে এই যে বড় একটা মুভ আমি দেখতেছি এখানে, এই যে বড় একটা মুভ, এই মুভে কিন্তু রীতিমতো 1 মিনিটে যারা আছে, 30 সেকেন্ডে যারা আছে, তাদের কাছে কিন্তু ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। তো এইখানে কিন্তু এনাফ সেলার ইনভলভড হওয়ার একটা রিজন আছে, হ্যাঁ, যে সেলার এখানে ইনভলভ হবে। এখানে আমরা লোয়ার টাইম ফ্রেমে শিফট করে এটাই দেখতে পারতেছি যে এখানে হ্যাঁ সেলার ইনভলভ হওয়ার একটা পসিবিলিটি আছে। তো এইখান থেকে আমাদের যেহেতু ফান্ডামেন্টাল ডিরেকশন আছে যে মার্কেট উপর দিকে যাবে, এই ফান্ডামেন্টাল ডিরেকশন আমাদের কাছে আছে, তাহলে আমরা এখান থেকে কিন্তু ওদের মতো সেল করব না। যারা মিস ইনফর্ম ট্রেডার অথবা যারা শুধু প্যাটার্ন দেখে ট্রেড করে অথবা যারা গ্যামলার, তাদের মতো কিন্তু এইসব বড় বড় মুভ দেখার পরও কিন্তু আমরা এইসব জায়গায় সেল এন্ট্রি নেব না। কারণ আমাদের কাছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আছে যে মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটি আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি করব, এইখানে আমাদের সেই এন্ট্রি মানে যে একটা এন্ট্রি নেব, সেই এন্ট্রি নেওয়ার একটা জায়গা আমাদেরকে খুঁজে বের করতে হবে।
স্পেসিফিক একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখান থেকে আমাদের এসএল হিট করার পসিবিলিটি খুব কম থাকবে। হ্যাঁ, এটা হলো আমার বুঝতে হবে যে মার্কেট সেন্টিমেন্ট, মার্কেট কি বলতেছে, মার্কেট এখন মার্কেট উপরে যাবে কিন্তু অ্যাকচুয়ালি কোথায় থেকে যাবে এটা কিন্তু আমাকে এরকমভাবে খালি চোখে দেখে বুঝতে হবে। এখানে কোনো প্যাটার্ন কিন্তু কাজ করবে না। আপনি যে কোনো প্যাটার্ন এখানে লাগান, কোনো সময় হ্যাঁ একেবারে কাজ করবে না এটা বলতেছি না আমি, কোনো কোনো সময় হয়তো প্যাটার্ন কাজ করতেও পারে, কিন্তু ওই যে প্যাটার্ন ট্রেডাররা কি দিন শেষে তো লুজারই থাকে আমরা যেটা জানি। তো এখানে আমার এখানে যে আমি যে বাই এন্ট্রিটা নেব, এক্স্যাক্ট কোন এরিয়া থেকে বাই এন্ট্রি নেব, আমি এখান থেকে নিলে আমার এসএল হিট করতো, এখান থেকে নিলে এসএল হিট করতো, এখান থেকে নিলে এসএল হিট করতো, তাহলে কোথায় থেকে আমি বাই এন্ট্রিটা নেব, সেই এন্ট্রিটা আমাকে খুঁজে বের করতে হবে কোথায় থেকে বাই এন্ট্রি নেব। একটা জিনিস এখানে দেখেন খুব ভালো করে যে মার্কেট এই এরিয়া পর্যন্ত আসার পরে মার্কেটের একটা সেলিং প্রেশার আমরা দেখতে পাচ্ছি, মানে যেটাকে আমরা পুল ব্যাক দেখলাম 15 মিনিটস টাইম ফ্রেমে, একটা সেলারদের প্রেশার। আমাদেরকে এখানে দেখতে হবে যে এই সেলাররা কখন উইক হচ্ছে, সেলাররা কখন উইক হয়ে যায়, এটা কিন্তু চার্ট দেখলে বোঝা যায়। চার্ট দেখলে না, শুধু এই যে আমার যে ভিডিওটা আপনারা দেখবেন, দেখা যে মানে একটা গেস করবেন, মানে এই গেস করে যে এখান থেকে আপনি এন্ট্রি নেবেন, এটা কিন্তু সম্ভব না। কারণ আমার ভিডিও দেখবেন, পাশাপাশি আপনি প্র্যাকটিস করবেন, তাহলে পসিবল। তাহলে আপনি এখান থেকে এন্ট্রি খুঁজে বের করতে পারেন এক্স্যাক্ট পয়েন্ট, আপনার এসএল হিট করার পসিবিলিটি অনেক কম হবে। কারণ কি, আমরা এখানে ফান্ডামেন্টাল প্লাস টেকনিক্যাল দুইটার সমন্বয়ে একটা ট্রেড নিচ্ছি। আমার এসএল হিট করার পসিবিলিটি অনেক কম এইসব জায়গায়, কিন্তু আমার ওই স্পেসিফিক জায়গাটা বের করাটা হলো সমস্যা। কারণ স্পেসিফিক জায়গা আমাদের ভেতর পেশেন্স থাকে না, আমরা আমাদের ওয়েট করতে পারি না, মার্কেটকে সময় দিতে পারি না। প্রথম প্রথম অবস্থায় যখন প্র্যাকটিস আপনি করবেন, ডেমোতে করেন অথবা ব্যাক টেস্ট করেন, যেটাতেই করেন, প্রথম প্রথম অবস্থায় এরকম হতে পারে যে আপনার ট্রেডটা মিস হলো, মিস হতে দেন। কারণ একটা ট্রেড মিস হলে আপনি আরও অনেক ট্রেড পাবেন। আমরা 15 মিনিটস টাইম ফ্রেমে ট্রেড করতেছি, এরকম সেশন ব্রেক আমার এই ফরেক্স যে মেজর কারেন্সি পেয়ারগুলি আছে, সেই পেয়ারগুলির একটা লিস্ট কিন্তু আমি আমার ইউটিউব সরি আমার ইয়েতে দিছি, টেলিগ্রাম চ্যানেলে দিছি। সেই টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা ওটা কালেক্ট করবেন। আর হয়তো অনেকে জানেন যে ফরেক্সের মেজর কারেন্সি পেয়ার কোনটা কোনটা। তো এইখানে এই মেজর কারেন্সি পেয়ার যতগুলো আছে ততগুলোতে কিন্তু আমরা মোটামুটি অ্যানালাইসিস 5টা 6টা 7টা 8টা যদি চার্ট দেখি, সেক্ষেত্রে একটা না একটা ট্রেড কিন্তু আমরা পাবোই, কারণ আমরা 15 মিনিটস টাইম ফ্রেমে ট্রেড করতেছি আর প্রতিদিন কোনো না কোনো ফান্ডামেন্টাল নিউজ আমাদের থাকেই। তো নিউজের সাথে এই টেকনিক্যালটা কিভাবে একত্রিত করে আমরা ট্রেড নিতে পারি সেটা ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে বলবো। কিন্তু এইখানে একটা বিষয় আপনাদের প্র্যাকটিস করতেই হবে যে এইখানে ওই স্পেসিফিক জায়গাটা কোথায় থেকে আমি এখান থেকে যে বাই এন্ট্রি নেব। আমি তো এখানে দেখলাম যে সেশন ব্রেকআউট হইলো, একটা ভ্যালিড ব্রেকআউট আমি পাইলাম এবং সেটার পুল ব্যাকে আমি এখানে আসলাম। তো সেই পুল ব্যাকের সে কোন জায়গাটায় আমাকে এন্ট্রি নিলে আমার টিপিটা হিট করার পসিবিলিটি বেশি থাকে, এই জায়গাটায় একমাত্র প্র্যাকটিস ছাড়া, ব্যাক টেস্ট ছাড়া অথবা ডেমো টেস্ট ছাড়া কোনোভাবেই সম্ভব না। হুম। আমি ওই যে আমার টেলিগ্রাম চ্যানেলে যে আমার পেইড স্টুডেন্টদের যে ওই ব্যাক টেস্টের ইগুলি দিচ্ছি আমি, স্ক্রিনশটগুলো যে শেয়ার করতেছি, বলতে পারেন যে ওনারা পেইড স্টুডেন্ট আমার কাছ থেকে আরও অনেক বেশি ইনফরমেশন পাইছে, এরকম না বিষয়টা। হ্যাঁ, আমি যে বিষয়টা এখানে আমার ইউটিউব চ্যানেলে যে কোর্সটা আমি ফ্রিতে দিচ্ছি, এইটার উপরেই কিন্তু ব্যাক টেস্টের হোমওয়ার্কগুলি ওনারা সাবমিট করতেছে আমাকে, এবং ওই ব্যাক টেস্টের হোমওয়ার্কের স্ক্রিনশটগুলোই কিন্তু আমি আপনাদের সাথে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করতেছি। এক একজনের উইনিং রেশিও 60%, 70%, 55%। তো এইরকম উইনিং রেশিও যদি ঠিক থাকে, আর যদি আমাদের রিস্ক ম্যানেজমেন্ট আর মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে যদি আমরা করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু 50% উইনিং রেশিও দিয়েও আমরা প্রফেশনাল প্রফিটেবল ট্রেডার হতে পারি। কিন্তু আমাদের ওই যে সমস্যা একটা, গতকাল আমি $100 লাভ করলাম, তাহলে আজকে দেখি যে, যদিও আমি জানি যে আমি ম্যাক্সিমাম আমার ক্যাপিটাল অনুযায়ী রিস্ক নেব হলো $10, তো $10 আমি রিস্ক নেব, অথচ আমি গতকাল $100 লাভ করছি বলে আজকে আমি $30 রিস্ক রাখলাম, তাইলে তো আমি ডিসিপ্লিনের মধ্যে থাকলাম না। মূলত আমাদের কি করতে হবে, আমাদের ডিসিপ্লিনটা ঠিক রাখতে হবে। যদি আমরা এই রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এই যে এটার যে একটা ডিসিপ্লিন আছে, এই ডিসিপ্লিনটা যদি আমরা ধরে রাখতে পারি সঠিকভাবে, হ্যাঁ, যেমন কি আমরা যদি এখান থেকে একটা বাই এন্ট্রি নেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অপোজিট ডিরেকশনে যদি মার্কেট আসে, মানে আমাদের যদি এসএল এর কাছে কাছে যদি মার্কেট আসতে থাকে, সেই ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত এসএল হিট না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ওয়েট করি। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে
এইভাবে ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার যে টার্গেট 1:2 অথবা 1:1.5 অথবা 1:3, যে আমি যে টার্গেটে আমি একটা ট্রেড ওপেন করলাম সেই পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। সামান্য একটু প্রফিট আসলো আর আমি প্রফিট দেখেই ট্রেড ক্লোজ করে দেই, অথচ আমার যখন এসএল হিট হয় তখন কিন্তু আর সামান্য একটু লসে কিন্তু আমি সেই ট্রেডটা ক্লোজ করি না। যতক্ষণ পর্যন্ত আমার এসএল হিট না করে সম্পূর্ণভাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ট্রেডটা ধরেই রাখি। আবার কি করি, আমরা অনেকেই যে স্টপ লস ট্রেলিং করি, মার্কেট নিচে আসতেছে তাহলে আমি, আমার আগে এসএল ছিল এইখানে, ঠিক আছে মার্কেট নিচে আসতেছে তাহলে আমি লাস্ট সুইং এর নিচে দেই। এই বদ অভ্যাসগুলো আমাদেরকে দূর করতে হবে। মূলত মার্কেটে টিকে থাকাটাই মেইন। হ্যাঁ, এখানে যত আপনি আপনার ক্যাপিটালটা কতদিন পর্যন্ত রাখতে পারতেছেন আপনার অ্যাকাউন্টে, এটাই মেইন। লাভ পরের কথা, লাভ অন্য অন্য বিষয়। আপনি কতক্ষণ টিকে থাকতে পারতেছেন মার্কেটে, টিকে থাকলে প্রফিটেবল আপনি হবেন কনফার্ম। কিন্তু টিকেই থাকাটাই হলো আমাদের কাছে মানে কঠিন হয়, কারণ আমরা ওই যে ডিসিপ্লিন মানি না। আমরা সামান্য একটু প্রফিট দেখেই, যদি এখানে একটা বড় ট্রেড হয় এতটুকু যদি আমার 60-70 ডলার যদি আসে, সেই ক্ষেত্রে মানে এত বড় লাভ দেখার সাথে সাথেই আমরা সেই ট্রেডটা ক্লোজ করি। যখন একটা রেড ক্যান্ডেল দেখি যে আর একটা রেড ক্যান্ডেল, বড় রেড ক্যান্ডেল আসতেছে, সাথে সাথে প্যানিক হয়ে সেই ট্রেডটা আমরা ক্লোজ করি। এটা কিন্তু মোটেও ঠিক না, কারণ এসএল যায় আমার সম্পূর্ণ, কিন্তু প্রফিটের ক্ষেত্রে আমি সম্পূর্ণ প্রফিট না নিয়ে ট্রেড কেন ক্লোজ করব? এই ডিসিপ্লিনগুলা মেনে চলার চেষ্টা করেন। আর গতকাল যদি আপনি $100 প্রফিট করেন ট্রেড থেকে, সেইটা কিন্তু এখন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স। ওইটা আপনি এটা মনে করেন না যে গতকাল লাভ করছি এটা লাভের উপর দিয়ে গেছে, না, লাভের উপর দিয়ে যায় নাই। ওইটা আপনি বসে আপনি অ্যানালাইসিস করছেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছেন, টেকনিক্যাল অ্যানালাইসিস করছেন, দুইটা সমন্বয়ে এনাফ টাইম দিছেন চার্টে, দুইটা সমন্বয়ে একটা ট্রেড নিছেন, সেইটার আপনার টিপি হিট করছে, এত কষ্ট করে ওই টাকাটা আপনি উপার্জন করছেন। কিন্তু তারপরও সেই টাকাটাকে আপনি কি মনে করতেছেন যে ওইটা আমার প্রফিটের টাকা, গেছে যাক। কিন্তু এই ভুলটা আপনারা করেন না কেন, যে আমার গতকাল যে $100 আমি প্রফিট করলাম, সেই $100 কিন্তু আমার এখন অ্যাকাউন্ট ব্যালেন্স। ওকে, এটা আমার অ্যাকাউন্ট ব্যালেন্স। তাহলে আমার মূল অ্যাকাউন্ট ব্যালেন্সের আমি কতটুকু রিস্ক নিচ্ছি, কন্টিনিউ কতটুকু রিস্ক নিচ্ছিলাম, $10। তা আজকে আমাকে ওই $10 নিতে নিতে হবে। হ্যাঁ, আজকে আমাকে ওই $10 নিতে হবে। এই ধারাবাহিকতা আমাদের ঠিক রাখতে হবে, এই ডিসিপ্লিনের মধ্যে নিজেদেরকে আবদ্ধ করতে হবে, তাইলেই এইখানে প্রফেশনাল হওয়া সম্ভব এবং তারপর প্রফিটেবল হওয়া সম্ভব। আগে শেখেন যে মার্কেটে টিকে থাকা যায় কিভাবে। টিকে থাকলে প্রফিট আসবে, কনফার্ম আসবে। আমরা টিকেই থাকতে পারি না, প্রফিট কই থেকে পাবো? তো যাই হোক, এইখানে আমাদেরকে বুঝতে হবে যে এই যে সেলার, আমাদের অপোজিট ডিরেকশনের যারা প্লেয়ার, মানে এখানে অপোজিট ডিরেকশন মানে হলো এখানে সেলার, এই সেলাররা কখন উইক হচ্ছে, এই পুল ব্যাকে সেলাররা কখন উইক হলো। এবং মনে রাখবেন আরেকটা বিষয়, মজার একটা বিষয় আপনাদেরকে বলি, যে এইখানে সেলাররা যখন উইক হবে তখন এইখানে আপনি আরেকটা রেঞ্জ দেখবেন। কেন রেঞ্জ দেখবেন? ওই যে বলছি যে রেঞ্জ মানে হলো রেঞ্জে বিগ প্লেয়াররা অর্ডার বিল্ড করে মার্কেটকে যে যে কোনো একদিকে মুভ করার জন্য। তো যেহেতু আমাদের ডিরেকশন আছে মার্কেট আপে যাবে, এবং এইখানে পুল ব্যাকে অপোজিট ডিরেকশনের যে প্লেয়ার মানে সেলার এখানে ইনভলভ হয়েছে, এই সেলাররা যখন উইক হবে তখন আপনি সেই আরেকটা ছোট একটা রেঞ্জ দেখবেন। আমি এই প্রিভিয়াস ভিডিওতে বলছি যে রেঞ্জ ছাড়া মার্কেট মুভ করে না। তো এইখানে আপনি একটা রেঞ্জ দেখবেন, লাস্ট লাস্ট একটা পয়েন্ট, সেই রেঞ্জ হবে হলো আপনার ভ্যালিড এন্ট্রি পয়েন্ট। এবং আরেকটা কথা মনে রাখবেন, সেই রেঞ্জের ভেতর আপনি একটা লিকুইডিটি সুইপ দেখতে পারবেন। হ্যাঁ, এইটা আরও পরিষ্কারভাবে ক্লিয়ার করে আমি পরবর্তী আরও 2টা ভিডিওর মধ্যে এই একই টপিকের উপর আরও 2টা ভিডিও বানাবো। সেই ভিডিওতে আরও পরিষ্কারভাবে দেখাবো। কিন্তু দয়া করে আমার এই ভিডিও দেখেই আপনারা যেন ট্রেডিংয়ের রিস্ক নিয়েন না প্লিজ। কারণ এর ভেতরে আরও কিছু বিষয় আছে, আরও প্র্যাকটিসের বিষয় আছে, তারপর আপনি এন্ট্রি দেখতে পারেন, প্রবলেম নাই। এই যে আমি বললাম যে এই যে আমার এই সেলাররা কখন উইক হলো এবং তারপরে কি হবে, একটা রেঞ্জ ক্রিয়েট হবে। এখানে আমরা একটা ছোট রেঞ্জ দেখতেছি, কিন্তু এই রেঞ্জগুলো হবে এইরকম। হ্যাঁ, যে এবং এই আমি কি বললাম যে রেঞ্জের সাথে আমরা একটা লিকুইডিটি সুইপ পাবো, একটা লিকুইডিটি সুইপ পাবো। এখানে আমাদের একটা লিকুইডিটি সুইপ আছে, একটা ডোজি ক্যান্ডেল আছে। হ্যাঁ, তো এই যে লিকুইডিটি সুইপ মানে এই এরিয়াতে যারা বাই করছে, ধরেন যে এটাতে তাদের এসএল হিট করে তারপর মার্কেট সামনের দিকে মুভ নিছে। আচ্ছা, কোনো কারণে যদি আপনি প্রথম প্রথম প্র্যাকটিস করতে যায় এই সব রেঞ্জগুলো মিস মিস করবেন, যখন মার্কেট মুভ হবে তখন মনে হবে ওহো এখানে তো রেঞ্জ ছিল। আচ্ছা, যদি আমার ফান্ডামেন্টাল ডিরেকশন ঠিক থাকে, মানে আমি এই ট্রেডে এন্ট্রি নেওয়া পর্যন্ত ফান্ডামেন্টাল ডিরেকশন ঠিক থাকে, তাহলেই কিন্তু আমি এখান থেকে বাই এন্ট্রি নিতে পারি। আচ্ছা,
আর যদি ফান্ডামেন্টাল ডিরেকশন যদি অপোজিট একটা ডিরেকশন পাই, যে মার্কেট এখন এই ইউরো উইক অথবা ইউএসডি স্ট্রং, এই টাইপের যদি আমরা একটা ফান্ডামেন্টাল নিউজ পাই, সেই ক্ষেত্রে কিন্তু মার্কেট এখান থেকে রিভার্স করার পসিবিলিটি বেশি। সেই ক্ষেত্রে আমি ট্রেডে এন্ট্রি নেব এবং সেই সময়ে আমি সেই নিউজটা দেখতেছি ইকোনমিক ক্যালেন্ডারে, তাহলে কিন্তু আমি আর এখানে এন্ট্রি নিতে পারবো না, এটা সম্ভব না। আচ্ছা, তাহলে আমার এই চার্ট বাদ দিয়ে আমাকে হয়তো অন্য চার্টে যেতে হবে, অথবা ডিরেকশন যদি ডাউনে থাকে তাহলে ডাউনের দিকে আমার অপরচুনিটি খুঁজতে হবে। তো এই যে ফাইনাল যে রেঞ্জটা, এইটা হলো আমাদের সেই ফাইনাল রেঞ্জ, এবং এখান থেকে আমরা একটা এন্ট্রি নিতে পারি। তো এখন বলবেন আমার এসএল কত হবে, এখান থেকে টিপি কতটুকু হবে, ওইটা পরে যখন আমি এন্ট্রি মডিউল দেখাবো, সেই তখন আমি ওই আমার এখানে কতটুকু রিস্ক হচ্ছে, কতটুকু আমার টিপি হওয়ার কথা, যেহেতু আপনি এখন প্র্যাকটিস করবেন, আমার এই ভিডিওটা দেখে আপনি পারেন যে ব্যাক টেস্ট করেন। হ্যাঁ, ব্যাক টেস্টের জন্য যে আম, আমার একটা স্টুডেন্ট লাস্ট শনিবারে আমি টেলিগ্রামে একটা লাইভ করতেছিলাম, তখন আমার একটা স্টুডেন্ট আমাকে একটা লিঙ্ক দিছে যেখানে ব্যাক টেস্ট ফ্রিতে করা যায়। হ্যাঁ, কিন্তু এখানে আমরা যে ট্রেডিং ভিউতে ব্যাক টেস্টটা আমরা ফ্রিতে করতে পারি না। যে এখানে যে রিপ্লাই বাটন আছে, রিপ্লাই যদি ক্লিক করি, দেখেন যে এরকম হিডেন করতে গেলেই আমাদেরকে বলে প্রিমিয়াম নেওয়ার জন্য। তো এইখানে আমরা করতে পারি না। তো আমাকে সেই স্টুডেন্ট একটা লিঙ্ক দিছে, এই লিঙ্কটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। এখানে সেই ইয়ের নাম হলো ওই যে গো চার্টিং। গো চার্টিং, এখানে একটা সাইন আপ করে অ্যাকাউন্ট করে আপনারা এই যে প্রোডাক্টে আসার পর এই চার্টে আসবেন। চার্টে আসার পর এইখান থেকে আপনি যে কারেন্সি পেয়ারে করবেন, ব্যাক টেস্ট করবেন, সেই কারেন্সি পেয়ারটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে শুরুতে হয়তো বিটিসি থাকতে পারে, এখানে ইউরো ইউএসডি যদি লিখি, ইউরো ইউএসডি, এই দেখেন ওয়ান দা, আমি যেটা ইউজ করি আর কি, যে চার্টটা, এই যে ওয়ান দা এমটি। এখানে আসার পর আমরা এখান থেকে কিন্তু খুব সুন্দর করে ব্যাক টেস্ট করতে পারি। এটা আমার ওই স্টুডেন্টটা আমাকে সেদিন দিছে আমার লাইভে। এই ইটা খুব ভালো, এই সাইটটা ভালো, মোটামুটি আমাদের ব্যাক টেস্টের জন্য খুবই ভালো একটা সাইট। তো এইখানে যদি আমি যাই, যে আমরা 15 মিনিটস টাইম ফ্রেমে যদি এরকম একটা সেশন ব্রেক দেখি, সেশন ব্রেক দেখার পর যদি আমরা একটা পুল ব্যাক দেখি, সেই পুল ব্যাক দেখার পর মনে রাখবেন আমাদের 15 মিনিটস টাইম ফ্রেমেই সেশন ব্রেক হইতে হবে, এবং 15 মিনিটস টাইম ফ্রেমেই আমাদের পুল ব্যাক থাকতে হবে, এবং সেই পুল ব্যাক আসার পরে আমরা 3 মিনিটসে শিফট করে সেখান থেকে আমাদের আমাদের ট্রেডিং একটা পজিশন নেওয়ার একটা অপরচুনিটি খুঁজতে পারে। সেই ক্ষেত্রে যদি আমি দেখি এখানে আমার একটা ধরেন যে এটা আমার একটা পুল ব্যাক, ছোট পুল ব্যাক, এখানে রিপ্লাই বাটনে ক্লিক করে যে কোনো একটা ক্যান্ডেলের উপর ডবল ক্লিক করলেই এটা হিডেন হয়ে যাবে এই পাশটা। হিডেন হওয়ার পরে এখানে আমি যদি 3 মিনিটে যাই, 3 মিনিটে যাওয়ার পর এটাকে আমি প্লে করে দেখতে পারি। এখান থেকে দেখেন, এখানে প্লে করে দেখতে পারি। আর এই পাশে যেটা দেখতেছেন, এটাকে স্ক্রল করে সামনে পিছনে স্ক্রল করে এটা টাইমটা কম বেশি করা যায়, মানে কত স্পিডে আপনি দেখতে চাচ্ছেন, মানে কত স্পিডে প্লে হবে এটা। এটা যেমন আছে 0.4 সেকেন্ড, 0.4 সেকেন্ডে যদি প্লে করি, দেখেন খুব দ্রুত সামনের দিকে যাচ্ছে। এটাকে মানে এই স্পিডটা কম বেশি করা যায় এটা দিয়ে। তো এখান থেকে আমরা সেই ব্যাক টেস্টটা করতে পারি, যে এই পুল ব্যাক থেকে আমাদের সেই ফাইনাল রেঞ্জ খুঁজে বের করার পর আমি যদি এখানে একটা এন্ট্রি বসাই, ধরেন যে এখানে একটা এন্ট্রি ড্র করলাম, এন্ট্রি ড্র করে আমার এই লাস্ট সুইং পর্যন্ত রাখলাম, ধরেন এখানেই রাখলাম। কোথায় রাখবো সেটা ইনশাল্লাহ আমি এন্ট্রি মডিউলে দেব। আর আমার নিচেই রাখলাম, নিচে কোথাও এক জায়গায় রাখলাম আমার এসএল। রাখার পর আমি এখান থেকে প্লে করে দেখতে পারি। এখানে আমাদেরকে করতে হবে কি, যে সেই ফাইনাল রেঞ্জটা আমরা এইভাবে ড্র করতে পারি, এবং ড্র করার পরে দেখেন, ড্র করার পরে আমরা আবার রেক্টেঙ্গেল নিয়ে এখানে যদি আমরা একটা বাই এন্ট্রি বানাই এইভাবে, তো বাই এন্ট্রি করার পর এই জায়গায় আমি এসএল কোথায় দেব, তার নিচে আমি এটা রাখলাম, আর টিপি কোথায় দেব তার উপরে আমি এটা রাখলাম। রাখার পর যদি আমি এখানে প্লে করে দেখি যে এখন আমার এটা এসএল হিট করতেছে না টিপি হিট করতেছে। হ্যাঁ, তো এইভাবে আমরা এই সাইটের মাধ্যমে আমরা ব্যাক টেস্টটা করতে পারি। তো মনে রাখবেন যে আমার এই ফাইনাল রেঞ্জটা খুঁজে বের করতে প্রথমে অনেক সমস্যা হইতে পারে। প্রথম দেখা যাচ্ছে যে আমরা ফাইনাল রেঞ্জ বুঝতেইছি না, আগেই মনে হচ্ছে যে এইটাই আমার ফাইনাল রেঞ্জ, অথবা এটাই আমার মনে হচ্ছিল সেই ফাইনাল রেঞ্জ, আবার এটাই মনে হচ্ছিল ফাইনাল রেঞ্জ। এখান থেকে আমি এন্ট্রি নেওয়ার পর আমার এসএল হিট, এটা নতুন নতুন অবস্থায় হবে। এবং এই একটা রেঞ্জ ক্রিয়েট করতে কিন্তু মার্কেট টাইম নেয়। হ্যাঁ, এটা যেমন 3 মিনিটের চার্ট, তাহলে এখানে দেখেন কয়টা ক্যান্ডেল স্টিক, 1 2 3 4 5 6 7 8, 8টা ক্যান্ডেল স্টিক মিলানোর পরে তারপর কিন্তু 8টা ক্যান্ডেল স্টিক একসাথে হয়ে একটা রেঞ্জ ক্রিয়েট করে তারপর কিন্তু আমরা একটা মুভ পাইছি। আচ্ছা, তারপর ধরেন যে কোনো কারণে আমি এই রেঞ্জটা মিস করলাম, আমি বুঝতে পারলাম না যে আসলে এটা রেঞ্জ, কিংবা এখানে সেলাররা উইক কিনা সেটাও আমি বুঝতে পারলাম না।
আচ্ছা, তারপর কোনো কারণে ধরেন যে আমি এই রেঞ্জটা মিস করলাম, আমার ফান্ডামেন্টাল ডিরেকশন এখনও আছে মার্কেট উপরেই যাবে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে আবার দেখতে হবে, যেহেতু আমি এই রেঞ্জ মিস করছি, তাহলে আবার কোন সেই জায়গা যেখান থেকে আমি একটা বাই এন্ট্রি নিতে পারি, কোথায় আমার সেলার উইক হচ্ছে, কোথায় আমার বায়ার স্ট্রং হচ্ছে। মানে একটা কথা মনে রাখবেন যে যেহেতু এই চার্টটা আমার কাছে ডিরেকশন আছে মার্কেট উপরে যাবে, এবং এখানে ভ্যালিড একটা ব্রেক দিয়ে মার্কেট উপরের দিকেই আসছে, তাহলে এইখানে যে বিগ প্লেয়াররা যদি এই প্রাইসে তারা যদি আম, মানে ইন্টারেস্টেড হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা ছোটোখাটো বড় একটা মুভ দেখার কথা। এই প্রাইসে যদি ইন্টারেস্টেড হয়, সেই ক্ষেত্রে কিন্তু বিগ প্লেয়াররা যদি এইখানে আবার ঘুরে আসে, তারা যে এখান থেকে যে যারা বাই স্টার্ট করছে, এই এরিয়া থেকে যারা বাই স্টার্ট করছে, এখান থেকে যারা বাই স্টার্ট করছে, তারা যদি আবার এই প্রাইসে ইন্টারেস্টেড হয়, তাহলে কিন্তু তারা আবার ঘুরে এখানে আসার পর তারা আবার মার্কেটকে উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো যখন বিগ প্লেয়াররা মার্কেটে ইনভলভ হবে, তখন কখন ইনভলভ হইলো, তো সেটা কিন্তু আমাদেরকে এই ক্যান্ডেল স্টিক দেখেই বুঝতে হবে, এছাড়া কিন্তু বোঝার কোনো উপায় নাই যে ওরা আবার ফিরে আসছে কিনা, মানে এই বায়াররা কি আবার মার্কেটে আসছে কিনা। এটা কিন্তু একমাত্র ক্যান্ডেল স্টিক দেখেই বের করতে হবে আমাকে। তো এইখানে দেখেন, মার্কেট এই এরিয়া থেকে মোটামুটি সেলাররা এগ্রেসিভ, বায়াররা কিছুই দেখাতে পারতেছে না, সেলাররা এখানে এগ্রেসিভ। তারপর একটা রেঞ্জ, এই রেঞ্জটা কিন্তু আমরা আমাদের সেই এন্ট্রি পয়েন্ট না। কেন এন্ট্রি পয়েন্ট না? কারণ এখানে সেলাররাই স্ট্রং। এই বড় বড় যে দুইটা রেড ক্যান্ডেল দেখলাম, এখানে সেলাররাই স্ট্রং, এখানে বায়াররা নাই, এই বিগ প্লেয়াররা এখানে নাই। আচ্ছা, তারপর একটা রেঞ্জ ক্রিয়েট করে মার্কেট কি করছে, আবার নিচের দিকে আসছে। তাহলে এখানেও দেখতে পাচ্তেছি আমি কি, যে এখানে সেলাররা আবার স্ট্রং। তারপর বায়াররা একটু চেষ্টা করছিল মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য, পারে নাই। তারপর সেলাররা আবার পুশ করে নিচের দিকে নিয়ে আসছে। কিন্তু এইবার দেখেন, এই যে সেলাররা এই দুইটা ক্যান্ডেলে যেভাবে যে স্পিডে নিয়ে আসছে, আমি একটু বড় করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে, যে এইখানে যে স্পিডে ওরা নিচের দিকে মার্কেটকে নিয়ে আসছে, এইখানে যে স্পিডে ওরা নিচের দিকে মার্কেটকে নিয়ে আসছে, শুরুটা ওরা স্পিডেই শুরু করছে, বেশ বড় রেড ক্যান্ডেল দেখতেছি। তারপর ধীরে 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 কিন্তু ওরা উইক হয়েছে এই পর্যন্ত। এবং এই জায়গা আসার পর ওরা কি করছে, বায়ারদের প্রেসারে কিন্তু ওরা আর এত নিচে টিকতে পারে নাই, এবং পরবর্তীতে এক দুই তিনটা ক্যান্ডেল কিন্তু আর মার্কেটকে নিচের দিকে নিয়ে যেতে পারে নাই। এইটা বলতে পারেন যে এইটা আমি দেখে দেখে বলতেছি। দেখে দেখে বলা সহজ, হ্যাঁ দেখে দেখে বলা সহজ, কিন্তু লাইভ মার্কেটে এইটাই একমাত্র আমাদের এন্ট্রি পয়েন্ট, এবং লাইভ মার্কেটে আমাদেরকে এই বিষয়টাই প্র্যাকটিস করে বের করতে হবে। আমি যদি আপনাকে এইভাবে দেখে দেখে না বুঝাই, তাহলে তো বুঝানোর আর কোনো রাস্তা আমার কাছে নাই। হ্যাঁ, তো এইখানে আপনাকে বুঝতে হবে যে এইখানে সেলাররা উইক, এবং লাস্ট যে গ্রিন ক্যান্ডেল, মানে এই সব এরিয়া থেকে লোয়ার টাইম ফ্রেমে যারা সেল করছে, আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন, যে মার্কেটে কোনো সময়ই আমরা কোনো ট্রেডারদের ইনভলভমেন্ট দেখি না যখন মার্কেট এইরকম রেঞ্জ ক্রিয়েট করতে থাকে, এইটুক প্রাইসের ভিতর আপ ডাউন করতে থাকে। যখনই মার্কেট বড় গ্রিন ক্যান্ডেল স্টিক ক্রিয়েট করে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়া শুরু করে, তখনই কিন্তু এই আমাদের মতো ট্রেডাররা কিন্তু ইনভলভ হয়, এইখানে বাই করে, এইখানে বাই করে, এইসব জায়গা বাই করে বসে থাকে। এই নিচে থেকে কিন্তু কেউ বাই করতে পারে না। ঠিক তেমনিভাবে দেখেন, যখন মার্কেট লোয়ার টাইম ফ্রেমের কথা চিন্তা করেন, আমি 3 মিনিটে আছি, 1 মিনিট অথবা তার নিচে চিন্তা করেন, যে যখন এই মুভ একটা শুরু হয়েছে, বড় রেড ক্যান্ডেল এখানে অনেক বড় মুভ কিন্তু দিছে এইটুকু এরিয়ার ভিতরে। তো এই মুভ দেওয়ার পরে কেউ কিন্তু এই জায়গা থেকে সেল করতে পারে নাই। হয়তো কারোর যদি সেরকম ভাগ্য ভালো থাকে, হয়তো তারা এই শুরুতে সেল করছে, কিন্তু ম্যাক্সিমাম সেলার কিন্তু এইসব এরিয়ায় আসা এইসব এরিয়া কিন্তু ইনভলভ হয়েছে, ওরা কিন্তু সেল এন্ট্রি নিছে এইসব জায়গায়। আচ্ছা, সেল এন্ট্রি নেওয়ার পর মার্কেট এই যে বড় গ্রিন ক্যান্ডেল স্টিক এখানে ক্রিয়েট করলো, মানে এইসব সেলারদের কিন্তু লোয়ার টাইম ফ্রেমে এদের কিন্তু এসএল হিট, এখানে এই ক্যান্ডেল দিয়ে কিন্তু এদের এসএল হিট করছে। আর এই গ্রিন ক্যান্ডেলটা আরেকটা বিষয় আমাদেরকে দেখাচ্ছে, যে এই যে সেলাররা এতক্ষণ স্ট্রং ছিল, এবং এই জায়গায় আসার পর মার্কেটকে ওরা আর নিচে নিয়ে আসতে পারে নাই, তারপরেই একটা বড় গ্রিন ক্যান্ডেল দেখতেছি, মানে কি এইখানে এই বিগ প্লেয়াররা আবার ফিরে আসছে মার্কেটে। এই জায়গাগুলো আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আপনি যদি প্র্যাকটিসের মাধ্যমে এই জায়গাগুলো ফাইন্ড আউট করতে পারেন, তাহলে আপনার এই একটা স্ট্র্যাটেজি দিয়েই আপনি প্রফেশনাল প্লাস প্রফিটেবল ট্রেডার হতে পারবেন, এবং
এই মার্কেটে টিকে থাকতে পারবেন। মূল কথা মার্কেটে টিকে থাকতে পারবেন যদি আপনি এই জায়গাটা ফাইন্ড আউট করতে পারেন, এই সঠিক জায়গাটা ফাইন্ড আউট করতে পারেন। তাহলে সঠিক জায়গা ফাইন্ড আউট করার বুদ্ধি কি? এটা তো আমাদেরকে একমাত্র ব্যাক টেস্ট অথবা ডেমো টেস্ট ছাড়া সম্ভব না। প্রথমে আমাকে ব্যাক টেস্ট করতে হবে, আগেই ডেমো টেস্ট না। কেন ডেমো টেস্ট করতে হলে? ওটাও লাইভ মার্কেট, ওইখানে আমাকে একটা এন্ট্রি নিয়ে বসে থাকতে হবে, টাইম দিতে হবে। কিন্তু ব্যাক টেস্টে কিন্তু অত টাইম লাগে না। ব্যাক টেস্টে আমরা চটাচট একটা জায়গা বের করে একটা এন্ট্রি নিয়ে কিন্তু আমরা এখানে প্লে করে করে দেখতে পারি যে এখানে এখন কি হচ্ছে, মার্কেট উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, আমার অ্যানালাইসিস ঠিক আছে কিনা, কিংবা আমি যে রেঞ্জটা ধরছি সেই রেঞ্জটা ঠিক আছে না কিনা, এটাই আমার সেই ফাইনাল রেঞ্জ কিনা, এখান থেকেই মার্কেটটা কি আবার উপর দিকে গেল কিনা। আমার স্টুডেন্টরা কিন্তু এই এই ব্যাক টেস্টের স্ক্রিনশটগুলোই আমাকে দিছে আমার হোয়াটসঅ্যাপে, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার টেলিগ্রাম চ্যানেলে। তাহলে আমাদেরকে কি দেখতে হবে যে এই যে ফাইনাল রেঞ্জ, এই ফাইনাল রেঞ্জ বের করার অভ্যাস করতে হবে। এবং আমাদেরকে এই ক্যান্ডেল স্টিক দেখে বুঝতে হবে কখন সেলাররা উইক হচ্ছে এবং কখন আমার সেই বিগ প্লেয়াররা আবার মার্কেটে ইনভলভ হচ্ছে। যখনই ইনভলভ হচ্ছে এবং মার্কেটে একটা মুভ আসবে, তার আগে মনে রাখবেন আমার আবার একটা রেঞ্জ ক্রিয়েট করবে। আমি আপনাদেরকে শুরুতে কোনো এক ভিডিওতে বলছিলাম রেঞ্জ ছাড়া মার্কেট যায় না। এই দেখেন আমাদের এন্ট্রিটাও কিন্তু সেই রেঞ্জের ভিতরেই হবে। আমি বলছিলাম ট্রেন্ড আমাদের ফ্রেন্ড না, ফ্রেন্ড হলো আমাদের রেঞ্জ। তাহলে দেখেন এই রেঞ্জ থেকে যদি আমরা এন্ট্রি নিতে পারি এর ভেতর থেকে, তো মোটামুটি একটা প্রফিট কিন্তু এখানে আশা করা যায়। আচ্ছা, তো তারপর দেখেন যদি এইখানে কোনো কারণে আমাদের ট্রেডটা মিস হয়, সেই ক্ষেত্রে আমরা আবার দেখবো আমাদের ফান্ডামেন্টাল ডিরেকশন এখন পর্যন্ত আছে যে মার্কেট উপর দিকেই যাবে। ওকে ফাইন, তাহলে আমাদেরকে আবার একটা সেই অপরচুনিটি খুঁজতে হবে। তাহলে এখানে আবার সেলাররা আসছে স্ট্রং, তাহলে এই সেলাররা আবার কোথায় উইক হইলো সেটা দেখতে হবে। এখানে সেলাররা স্ট্রং, এখানে একটা ক্যান্ডেল দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে না যে সেলাররা উইক হয়েছে কিনা। এখানে বুঝলাম, এখানে যদি আপনি ধরেও নেন যে বিগ প্লেয়াররা এখানে ফিরে আসছে, কিন্তু আমার সেলার কিন্তু স্ট্রং, সেলারের উইকনেস কিন্তু আমাকে মার্কেট দেখায় নাই। সেলারের উইকনেস দেখাইছে কোথায়? সেলারের উইকনেস দেখাইছে এই জায়গাতে, এই কয়েকটা ক্যান্ডেল স্টিকে দেখাইছে সেলারদের উইকনেস। আচ্ছা, তো এই ক্যান্ডেল স্টিকে যদি আমাকে সেলারদের উইকনেস দেখায় এবং দেখানোর পর আমাকে কি কি দেখতে হবে? সেলারদের উইকনেস দেখলাম, ওকে, আমাকে ওয়েট করতে হবে যে সেই বিগ প্লেয়ারদের ইনভলভমেন্ট এখানে থাকলে মার্কেটে এইভাবে উপর দিকে আসার কথা। তো এখানে তো মার্কেট আসে নাই, মার্কেট রেড ক্যান্ডেল দিয়ে নিচের দিকে আসছে, তার মানে আমাদেরকে আরও ওয়েট করতে হবে। আচ্ছা, তো ওয়েট করতে হবে কেন? আমাদেরকে দেখতে হবে যে বায়াররা কখন ইনভলভ হয়, কারণ আমি একটা বাই এন্ট্রি নেবো এখান থেকে। বায়াররা কখন ইনভলভ হয় এবং সেলাররা কখন উইক হয় এবং আমাকে কখন সেই রেঞ্জ দেখায় যেই রেঞ্জের ভেতরে আমি 95% টাইম একটা লিকুইডিটি সুইপ পাবো। 95% টাইম এখানে যেমন এই যে লিকুইডিটি একটা সুইপ দেখছি এই ক্যান্ডেলে এখানে ছোট, এটা একটু বড় ছিল, যাই হোক এরকম একটা লিকুইডিটি সুইপ আমি পাবো। এটা আমাদের রেঞ্জ ইন্ডিকেট করার জন্য খুব হেল্পফুল হয় যখন আমরা একটা এরকম নিচের দিকে বাই এন্ট্রির ক্ষেত্রে নিচের দিকে যখন একটা লিকুইডিটি সুইপ দেখি। তো এইখানে যদি আমি দেখি যে সেলাররা এখানে উইক, তারপরে কিন্তু আবার সেলাররা এখানে স্ট্রং, মোটামুটি স্ট্রং, আর এখানে কিন্তু বায়াররা নাই। আচ্ছা, তারপর মার্কেট এখানে কি করলো? মার্কেট এখানে সেলাররা মোটামুটি এখন পর্যন্ত উইক, এই ক্যান্ডেল পর্যন্ত এখন পর্যন্ত স্ট্রং, এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল মিলে এখন পর্যন্ত সেলার স্ট্রং এবং বায়ারদের কোনো ইনভলভমেন্ট আমি দেখি না। আচ্ছা, তারপরে এইখানে দেখেন মোটামুটি বায়াররা আসছে বলে ধরা যায় এটাকে। বায়াররা যদি আসে, বায়াররা এখানে আসছে, সেলাররা কিন্তু এখন পর্যন্ত স্ট্রং, আমাকে কিন্তু সেলাররা দেখায় নাই যে সেলাররা উইক। প্রথমে আমাকে দেখতে হবে সেলাররা উইক, তারপর দেখতে হবে বায়াররা স্ট্রং এবং তারপর দেখতে হবে আমাকে রেঞ্জ। তো এখানে আমার সেলাররা দেখাইছে স্ট্রং, মোটামুটি স্ট্রং, কিন্তু এখানে হঠাৎ করে দেখলাম বায়াররা আবার স্ট্রং। ওকে, কিন্তু আমার সেলারদের উইকনেসের কোনো পাইলাম না আমি এখানে। তো এই জায়গায় এটাকে কিন্তু আমি রেঞ্জ বলতে পারি না, যদিও মার্কেট উপরে গেছে, কিন্তু এটা কিন্তু আমার কোনো রেঞ্জ না, কারণ আমার সেলারদের উইকনেস আমি এখানে দেখি নাই। আচ্ছা, তারপর দেখলাম কি বায়াররা শার্প মুভমেন্ট দেখাইলো একটা উপর দিকে। ওকে, এইবার আমি ধরতে পারি যে হ্যাঁ, এখন এই সেলারদের তুলনায় বায়াররা স্ট্রং। ওকে, সেলারদের তুলনায় বায়াররা স্ট্রং, কিন্তু সেলারদের তুলনায় বায়াররা স্ট্রং, কিন্তু সেলারদের কিন্তু উইকনেস আমাকে দেখায় নাই। সেলাররা এই পর্যন্ত দেখাইছে যে মার্কেট মোটামুটি ওরাই স্ট্রং। ওদের মানে কি বিষয়টা এরকম যে আমাদেরকে দেখতে হবে সেলাররা এইভাবে নামতেছে, এইভাবে ধীরে 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 নামতেছে, এবং এর সাথে দেখতে হবে বায়াররা এইভাবে এখানে এইসব এরিয়াতে লোয়ার টাইম ফ্রেমে যারা সেল এন্ট্রি নিছে তাদের এসএল হিট করে নিয়ে গেল এইভাবে। নেওয়ার পর আমাকে দেখতে হবে যে এইখানে আমার আবার একটা ফাইনাল রেঞ্জ ক্রিয়েট করবে মার্কেট। কিন্তু যদি এইখান থেকে মার্কেট আরও নিচের দিকে এইভাবে আসে, মানে সেলাররা যদি আবার এইখান থেকে স্ট্রং হয়, তাহলে কিন্তু আমাকে ওয়েট করতে হবে। আমাকে এইখানে সেলাররা উইক দেখাইলো, বায়াররা স্ট্রং দেখাইলো, তাহলে আমি ওয়েট করবো এখানে রেঞ্জের জন্য। রেঞ্জ যদি থাকে সেখানে আমি একটা এন্ট্রি প্লেস করতে পারি,
কিন্তু সেলাররা যদি আবার এখান থেকে, কারণ মার্কেট এক এক সময় এক এক ধরনের স্ট্রাকচার দেখায়, আমরা কনফিউজড হই কোন এরিয়া অ্যাকচুয়াল আমার এন্ট্রির জন্য পারফেক্ট এরিয়া। এই জায়গাটা বের করাই হলো আমাদের জন্য সবচেয়ে কঠিন কাজ। আমার ভিডিও যতগুলো দিছি তার মধ্যে সবচেয়ে কঠিন চ্যাপ্টার হলো এইটা। তো এইটা খুব বেশি বেশি করে আপনারা ব্যাক টেস্ট করবেন। আমি জানি যে এখনো অনেক প্রশ্ন আপনাদের মাথায় ঘুরতেছে, অনেক সমস্যা হয়তো ব্যাক টেস্টের ক্ষেত্রে অথবা ভিডিও দেখার পরে আপনাদের অনেক সমস্যা ফেস করবেন। ঠিক আছে, আমি জানি ফেস করার কথা, ঠিক আছে, এরকম প্রবলেম ফেস আপনি করবেন। কিন্তু আমি এই যে মার্কেটের যে এই যে সেন্টিমেন্ট আমি বুঝতেছি, এই এই যে মার্কেটের সেন্টিমেন্টটা নিয়ে যে আমি যে ভিডিও যে আজকে একটা দিলাম, এর মানে এই না যে ভিডিও শেষ। এই মার্কেট সেন্টিমেন্টের উপর ভিডিও আরও আসবে, আরও একটা অথবা দুইটা ভিডিও হয়তো আসবে, তারপর আমি এন্ট্রিতে যাব। আগেই আমি এন্ট্রি দেখাচ্ছি না। এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ একমাত্র প্র্যাকটিসের মাধ্যমেই আপনি আপনার নিজেকে ডেভেলপ করতে পারেন। এবং এই যে মানে প্রথম থেকে যে ভিডিওগুলো দিলাম আজ পর্যন্ত, যতগুলো ভিডিও আমি দিছি, এই প্রত্যেকটা ভিডিও যদি আপনি সঠিকভাবে প্র্যাকটিসে রাখতে পারেন এবং ধারাবাহিকতা যদি মেনটেন করে চলতে পারেন, তাহলে কিন্তু আমি বলতে পারি যে হ্যাঁ, আপনি একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবেন, এই কোর্সের মাধ্যমেই পারবেন। হ্যাঁ, কিন্তু আমাদের ওই যে সমস্যা, আমাদের যে ওই যে এই প্রথমত আমরা প্র্যাকটিস করি না, প্র্যাকটিস না করলে তো এটা সম্ভব না। আমি এখানে দেখে দেখে বলতে পারেন যে দেখে দেখে তো আপনার সহজভাবেই বললেন। হ্যাঁ, দেখে দেখে সহজভাবেই বলা যায়, কিন্তু লাইভ মার্কেটেই হয় সমস্যা। তো লাইভ মার্কেটে যাইতে হলে আগে আমাকে দেখে দেখে প্র্যাকটিস করতে হবে, আগে আমাকে ব্যাক টেস্ট করতে হবে, আগে আমাকে ডেমো টেস্ট করতে হবে, তারপর আমি ডিপোজিট করে একটা রিস্ক নিতে পারি। তাহলে দেখেন এই জায়গায় আমার সেলার উইক হইলো কোথায়, সেলার কোথায় উইক হলো, এখানে উইক হলো, আবার দেখলাম স্ট্রং, আবার বায়ারদের দেখলাম স্ট্রং। আচ্ছা, বায়াররা আবার মার্কেটে ফিরে আসলো। এই জায়গায় ফিরে আসার পর আমি কিন্তু সেলারদের উইকনেস এখনো পাই নাই, এইসব এরিয়াতে সেলারদের উইকনেস কিন্তু আমি দেখি নাই। এখানে সামান্য একটু উইকনেস দেখার পর আবার সেলাররা স্ট্রং হয়েছে। আচ্ছা, তারপরে যে বায়াররা মার্কেট উপর দিকে নিয়ে গেল, আবার সেলাররা নিচের দিকে নিয়ে আসলো, আবার বায়াররা উপর দিকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এই যে বায়াররা উপরে নিচে, এখন দেখেন প্রিভিয়াস যে সেল ক্যান্ডেল ছিল আমাদের, এই যে একটা সেল ক্যান্ডেল এইখানে, মানে মূলত কিন্তু সেল ক্যান্ডেল এখানে একটা হলেও আমাদের কিন্তু মার্কেট এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত মার্কেটকে নিয়ে আসছে সেলাররাই, এখানে কিন্তু কোনো বায়াররা ছিল না। আচ্ছা, এখন এই এরিয়া থেকে এই এরিয়া পর্যন্ত নিয়ে আসছে বায়াররা, বায়াররা নিয়ে আসছে। এখানে কিন্তু সেলারদের তেমন কোনো আমি দেখতেছি না যে এখানে বড় কোনো রেড ক্যান্ডেল আছে কি না নিচে, এখানে কিন্তু এরকম দেখা যাচ্ছে না। মোটামুটি মনে হচ্ছে যে হ্যাঁ, এখানে হয়তো সেলাররা উইক, হয়তো সেলাররা উইক। আচ্ছা, তারপরে কি করছে মার্কেট, আবার এইখান থেকে এই পর্যন্ত নিয়ে আসছে মার্কেট। তাহলে এখান থেকে কিন্তু বায়ারদের সেই ইনভলভমেন্ট কিন্তু আমি আর পাইলাম না এই জায়গায়। এখানে কিন্তু বায়ারদের ইনভলভমেন্ট আর ছিল না। তারপরে দেখেন এইসব এরিয়া থেকে যারা সেল করছে লোয়ার টাইম ফ্রেমে, এদের কিন্তু একবারে স্টপ লস হিট করে দিছে। এখন কিন্তু বায়াররা ফিরে আসছে মার্কেটে। আচ্ছা, তো বায়াররা যেহেতু ফিরে আসছে মার্কেটে, তাহলে আমাকে দেখতে হবে কি সেলারদের উইকনেস প্লাস আমার একটা রেঞ্জ। এখন দেখেন এই সেলাররা যে এই যে দুইটা তিনটা ক্যান্ডেল স্টিকে কতটুকু পর্যন্ত নিয়ে আসছে, এর এই যে বায়াররা যে নিয়ে আসছে তার 50%ও কিন্তু আনতে পারে নাই। এবং আমার একটা প্লাস পয়েন্ট আছে যে লাস্ট যে লো পয়েন্ট, এই লো পয়েন্টকে কিন্তু এরা ব্রেক করতে পারে নাই, উপরেই শেষ করে দিছে। মানে এইটা কিন্তু কনফার্ম যে সেলাররা এখন উইক, এই জায়গায় সেলাররা উইক। এবং তার আগে বায়ারদের স্ট্রেংথ আমরা কিন্তু দেখছি মার্কেটে। এবং তাহলে আমার এখন কি জন্য ওয়েট করা লাগবে, একটা রেঞ্জের জন্য। দেখেন তো এখানে একটা রেঞ্জ ক্রিয়েট হয়েছে কিনা, এবং এই রেঞ্জে কি লিকুইডিটি সুইপ আছে, এ একটা লিকুইডিটি সুইপ, এ একটা লিকুইডিটি সুইপ। এবং মার্কেট কিন্তু তারপরে মোটামুটি ভালোই মুভ দিছে, অনেক দূর পর্যন্ত আসছে মার্কেট। তো এরকমভাবে যদি ফান্ডামেন্টাল নিউজ আমার সঠিক থাকে, ওইটাই থাকে, ডিরেকশন যদি আপেই থাকে, তাহলে এই সব রেঞ্জ আপনি সামনে আরও খুঁজে পাবেন। মানে এরপরে আরও দেখবেন যে বায়াররা স্ট্রং হলো, সেলাররা উইক হলো, আবার একটা রেঞ্জ, বায়াররা স্ট্রং হলো, সেলাররা উইক হলো, আবার একটা রেঞ্জ। এরকমভাবে মার্কেট কন্টিনিউ এই রেঞ্জ দিয়ে 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 কিন্তু যায়। এবং আমাদের সেই রেঞ্জগুলোই কিন্তু ফাইনাল আমাদের এন্ট্রি পয়েন্ট, সেই রেঞ্জগুলোই কিন্তু আমাদের ফাইনাল এন্ট্রি পয়েন্ট। সেই সব জায়গায় কিন্তু আমরা এন্ট্রিগুলো নিতে পারি। তো এই জায়গাগুলো একটু আপনারা খুঁজে বের করার চেষ্টা করেন ব্যাক টেস্টের মাধ্যমে। কারণ মার্কেটে যখন দেখবেন প্রথম অবস্থায়, আপনি একটা চার্টে, এই ধরেন ট্রেডিং ভিউয়ের যে কোনো একটা চার্টে আগে একটু বোঝার চেষ্টা করেন বিষয়টা, এই ভিডিওটা বারবার দেখেন যে আমি আসলে কি বলতে চাচ্ছি। এইটা একবার দেখলে হয়তো হবে না। তো আমি আমার ভিডিও ভিউ টাইম, ওয়াচ টাইম ভিউ বাড়ানোর জন্য বলতেছি না, কারণ আপনি একটা ইমেল থেকে একটা আইপি থেকে যদি 1000 বার দেখেন, আমার ওই একটাই কাউন্ট হবে।
সেই জন্য বলতেছি না, আমি আপনার প্র্যাকটিসের জন্য বলতেছি যে এইখানে আপনি এই ভিডিওটা বারবার দেখেন, কোনো একটা অংশ হয়তো একবার মিস হতে পারে, দ্বিতীয়বার সেটা বুঝতে পারেন। তো এই জায়গাগুলো আপনি বারবার আগে আপনার এই মার্কেটে দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, ভিডিওর সাথে মিলানোর চেষ্টা করেন। তারপরে আপনি ব্যাক টেস্টে আসেন, ব্যাক টেস্টে দেখেন যে আপনার আসলে প্রোগ্রেস কি, কেমন হচ্ছে। আচ্ছা, এরপরে যে ভিডিওগুলো আনবো সেই ভিডিওতে আমরা দেখবো ইনশাল্লাহ যে আমরা ওই ফান্ডামেন্টাল নিউজের সাথে সেটা কিভাবে অ্যালাইন করে আমরা এখান থেকে আমাদের এন্ট্রি খুঁজতে পারি, মানে আমার সেই ভ্যালিড ব্রেকআউটটা সেটা আসলেই ভ্যালিড কিনা, মানে স্ট্রং ব্রেকআউটটা আসলেই সেই ভ্যালিড কিনা, কোনো রিজন আছে কিনা, সেটার সাথে একসাথে করে আমরা এই সব জায়গা থেকে এন্ট্রি খুঁজবো ইনশাল্লাহ ভবিষ্যতে নেক্সট ভিডিওগুলোতে। তো এখন যে বিষয়গুলো বললাম এখানে আরেকটু আমি ড্র করে একটু বুঝাই দেই আপনাদেরকে। সেটা হলো যে ধরেন যে এটা একটা সেশন, পরবর্তী সেশন ওপেন হওয়ার পর একটা স্ট্রং ব্রেকআউট পেলাম আমরা। আচ্ছা, স্ট্রং ব্রেকআউটের পর এটা কিন্তু বলতেছে কি 15 মিনিটস টাইম ফ্রেম, এটা আমাদের 15 মিনিটস টাইম ফ্রেম। আচ্ছা, এখানে একটা স্ট্রং ব্রেকআউট পেলাম, পাওয়ার পর এখানে একটা পুল ব্যাক পেলাম। পুল ব্যাক যতটুকুই হোক, ছোট হোক বড় হোক সেটা কথা না, যতটুকুই পুল ব্যাক হোক, সেই পুল ব্যাকটাকে মার্ক করার পর আমাদেরকে যাইতে হবে 3 মিনিটসে। 3 মিনিটসে যাওয়ার পরে আমরা কি পাবো? 3 মিনিটসে যাওয়ার পরে এরকম যে সেলাররা ইনভলভ হইলো এখান থেকে, মানে পুল ব্যাক নিচের দিকে আসতে শুরু করলো, খুব স্ট্রং আসলো, তাহলে আমাদেরকে ওয়েট করতে হবে এই সেলাররা কখন উইক হয়। আচ্ছা, তারপর দেখলাম বায়ারদের অবস্থা এরকম, বায়াররা ধীরে 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 মার্কেটে যাচ্ছে, মানে বায়াররা স্ট্রং না এইসব এরিয়াতে, এই প্রাইসে বায়াররা ইন্টারেস্টেড না, বিগ প্লেয়াররা ইন্টারেস্টেড না। হয়তো বিগ প্লেয়ার চায় মার্কেটকে আরও নিচে নামানোর জন্য, আরও কম প্রাইস থেকে হয়তো তারা বাই করবে, এই জন্য এইসব জায়গাতে বায়াররা স্ট্রং না। তারপর দেখলাম কি সেলাররা খুব স্ট্রং, আবার সেলাররা নিচের দিকে নামালো মার্কেটকে। আচ্ছা, তারপর এইবার দেখলাম বায়াররা স্ট্রং, তাহলে সেলাররাও স্ট্রং, বায়াররাও স্ট্রং। এবং মনে রাখবেন যে আমাদের এই জায়গাগুলো যে সাপোর্ট, মূলত এই সাপোর্ট কিন্তু আমাদের একটা মেমোরির মতো কাজ করে, যে প্রিভিয়াস কোনো এক টাইমে এই প্রাইস থেকে মার্কেট খুব দ্রুত নিচের দিকে নামছে, এই জন্য সবাই চিন্তা করে যে পরবর্তীতে মার্কেট যখন আবার এই লেভেলে আসবে তখন আমরা একটা মুভ দেখব, সেটা ছোট হোক বড় হোক, একটা মুভ আমরা দেখব। তাহলে এটা আমার সেই রেজিস্ট্যান্স, সরি এটা সাপোর্ট নয়, রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সে আসার পর আমরা একটা মুভ দেখব এবং আমরা ওয়েট করব এই মুভটা কি আমাদের প্রিভিয়াস যে সেলারদের স্ট্রেংথ দেখছি সেই স্ট্রেংথদের তুলনায় কতটুকু, ওরা কি এখনও স্ট্রং নাকি ওরা উইক হয়েছে। যদি উইক হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে এই জায়গা পাবো একটা রেঞ্জ, আর যদি স্ট্রং হয় তাহলে তো মার্কেটকে নিচের দিকে নামায় নিয়ে যাবে। তো এখানে যদি ওরা উইক হয়, মার্কেট এইভাবে যদি আসে ধীরে 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 আসতেছে, মানে কি, মানে এই সেলাররা উইক হয়েছে। আচ্ছা, ওয়ার পর এখানে কিন্তু আমি অলরেডি দেখছি বায়াররা স্ট্রং, বায়াররা ইনভলভ হয়েছে মার্কেটে, বিগ প্লেয়াররা এখানে ইনভলভ হয়েছে, এবং সেলাররা এখানে উইকের পর আমি এখানে অবশ্যই একটা রেঞ্জের জন্য ওয়েট করব। যদি এরকম না হয়, ধরেন যে এরকম হলো না, এখানে আমি দেখলাম সেলাররা আবার স্ট্রং, ওকে, তাহলে আমাকে ওয়েট করতে হবে যে সেলাররা কখন উইক হয়। আবার দেখলাম কি বায়াররা উইক এখানে। আচ্ছা, বায়াররা উইকের পর আবার দেখলাম যে সেলাররাও এখানে উইক। আচ্ছা, সেলাররা যখন উইক হবে তখন আমাদেরকে, যেহেতু আমি আগে দেখছি যে বায়াররা উইক, এখানে সেলাররা উইক, কারণ বায়ারদের স্ট্রেংথ দেখতে হবে আমাকে, বিগ প্লেয়াররা মার্কেটে ফিরে আসলো কিনা, আর এইসব এরিয়া থেকে যারা সেল করতেছে এইসব জায়গা থেকে তাদের এসএল হিট হবে ঠিক এইভাবে, বায়াররা যদি ফিরে আসে সবার এসএল হিট করবে এইভাবে। করার পর এখন বায়াররা স্ট্রং, সেলাররা উইক, এখন দেখবো আমি সেই রেঞ্জ আছে কিনা। হতে পারে এই রেঞ্জটা এইখানেই আপনাকে দেখাইলো, এখানেই রেঞ্জটা দেখাবে, অথবা মার্কেট এই সেলাররা ধীরে 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 একটু নিচের দিকে আসার পর এখানে একটা রেঞ্জ ক্রিয়েট করবে। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে এই যে সেলাররা যতটুকু মার্কেট নিচের দিকে নামাইছিল এর আগে, এবার কিন্তু এই সেলাররা নিচে আর নিতে পারে নাই। এক নাম্বার, ওরা তো উইকনেস আমাকে দেখাইছে, দুই নাম্বার এবারও ওদের উইকনেস দেখাইছে, প্লাস আমার লাস্ট লোকে এরা নিতে পারে নাই, এবং আমাকে এখানে একটা রেঞ্জ দেখাইছে, এবং সেই রেঞ্জে একটা লিকুইডিটি সুইপ আছে। 95% ক্ষেত্রে এই লিকুইডিটি সুইপটা পাবেন আপনারা রেঞ্জের ভিতর, এবং এই রেঞ্জে থেকেই আমরা সেই আমাদের যেই বাই এন্ট্রির জন্য অপেক্ষা করতেছিলাম এই জায়গাতেই আমরা সেই বাই এন্ট্রিটা নিতে পারি। তো মার্কেট কিন্তু সবসময় যে আমি যেভাবে বললাম এইভাবেই দেখাবে এমন না। মার্কেট এক সময় দেখাবে বায়ার স্ট্রং, এক সময় দেখাবে সেলার স্ট্রং, ওর ভেতর থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে কখন সেলাররা উইক হয়, কখন বায়াররা স্ট্রং হয়। কেন?
কারণ আমি বাই এন্ট্রি নেব, এই জন্য বায়ারদের স্ট্রেংথ দরকার আমার এখানে। বিগ প্লেয়াররা যদি এখানে ফিরে আসে তাদের স্ট্রেংথ দেখাবে মার্কেটে আমাকে, এবং তারপর আমি একটা রেঞ্জ দেখবো, সেলারদের উইকনেস দেখবো, রেঞ্জ দেখবো, বায়ারদের স্ট্রেংথ দেখবো, তারপর আমি আমার এন্ট্রিটা খুঁজতে পারি। তো হতে পারে যে এটা আসলে অনেক কঠিন লাগতে পারে আপনাদের কাছে এই ভিডিওটা। আমি এই বিষয়ের উপর আরও একটা কি দুইটা ভিডিও নিয়ে আসবো যেন এই বিষয়টা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যায় আপনাদের কাছে। আর এর মধ্যে আপনারা কি করবেন, আপনারা ব্যাক টেস্ট করেন, দেখেন আপনারা ব্যাক টেস্টে প্রথমে আগে এই চার্টে দেখেন, ট্রেডিং ভিউতে দেখেন, দেখে বোঝার চেষ্টা করেন, আমার ভিডিওর সাথে মিলানোর পর আপনারা ব্যাক টেস্ট করেন। ব্যাক টেস্ট করে যদি আপনি মনে করেন যে হোমওয়ার্ক দিবেন, ওকে ফাইন, আমি সবার হোমওয়ার্ক চেক করি আমার টেলিগ্রাম চ্যানেলে, আপনি আমাকে হোমওয়ার্ক দেন, আমি হোমওয়ার্ক চেক করে দেখব যে আপনার সেই যেই যেখান থেকে বাই এন্ট্রি প্লেস করছেন, ধরেন যে সেটা এসএল হিট করছে অথবা আপনার টিপি হিট করছে, সেটা কোনো ম্যাটার না। আপনি বাই এন্ট্রি কোথায় থেকে নিছেন সেটাই শুধু আমি দেখবো যে বাই এন্ট্রিটা আপনি সঠিক জায়গা থেকে নিছেন কিনা। এরকমও হয় যে আমরা সঠিক জায়গা থেকে বাই এন্ট্রি নেওয়ার পরও আমাদের এসএল হিট করে, এরকম হতে পারে, আমরা জানি এটা। এই জন্যই 100% কিন্তু আমাদের উইনিং রেশিও কোনো সময় থাকে না। কেউই কি বলতে পারে না যে আমার উইনিং রেশিও 100%, এটা ইম্পসিবল ফরেক্স মার্কেটে। তো এই জন্য আপনারা এন্ট্রি নেন, এন্ট্রি নিয়ে সেই এন্ট্রির স্ক্রিনশটটা আমাকে দেখান যে আমরা এখান থেকে এন্ট্রি নিছি, আমার এসএল হিট করছে, হিট করুক, এসএল হিট অথবা টিপি হিট মেটার না, আপনার এন্ট্রিটা সঠিক হয়েছে কিনা সেটা আমি দেখব। যদি মনে করেন হোমওয়ার্ক দিতে হবে তো হোমওয়ার্ক দিয়ে আমি চেক করবো, আর যদি আপনারা নিজে নিজে টেস্ট চেক করতে পারেন, নিজে নিজে যদি ব্যাক টেস্ট করতে পারেন, প্রবলেম নাই, আপনারা নিজে নিজেই করেন, সমস্যা নাই। হ্যাঁ, তো এইখানে এই বিষয়গুলো একটু ব্যাক টেস্ট করার পর ধীরে 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 যত ব্যাক টেস্ট করবেন তত আপনার স্কিল ডেভেলপ করবে, তত আপনি আত্মবিশ্বাসী হবেন, তত আপনার কনফিডেন্ট বাড়বে। তো আর এই বিষয়গুলো আজকের যে এই যে সেন্টিমেন্টটা যে আমি বুঝাইলাম যে আমাদের পুল ব্যাকগুলো এইভাবে রিড করতে হবে আমাদেরকে, এই এই বিষয় নিয়ে আমি আরও একটা ভিডিও নিয়ে আসবো। তাহলে এই বিষয়গুলো একবার সম্পূর্ণ ক্লিয়ার হবে, এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আমাদের ফান্ডামেন্টাল নিউজের সাথে এটাকে কিভাবে নিয়ে আমরা আমাদের সেই ডিরেকশনে হাঁটতে পারি। তো আম, আজকে এই পর্যন্তই, আর বেশি কথা বলবো না, ভিডিওটা এমনিতেই অনেক লং হলো বোধহয়। তো যাই হোক, আপনারা প্র্যাকটিস করেন, হোমওয়ার্ক সাবমিট করেন। আর আমার আমার কোর্সে যারা ভর্তি হতে চান, আমার ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন, অথবা আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি ইনফরমেটিভ মনে হয়, যদি মনে হয় যে না কিছু শেখার আছে আমার কাছ থেকে অথবা আমার ভিডিও থেকে, তাহলে আমার ভিডিওগুলো আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তারপর আমার যদি মনে করেন যে না আমার পেইড মেন্টরশিপে আপনারা আসবেন, ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার টেলিগ্রাম গ্রুপে, সেইখান থেকে কালেক্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ আমার মোটামুটি আমার সাথে যতগুলো পেইড স্টুডেন্ট আছে তারা সবাই হ্যাপি আমার সাথে কাজ করে। আর একটা কথা বলি যে আমার কোর্স শেষ করার পরে কিন্তু আমি কোনো স্টুডেন্টকে একা ছেড়ে দিই না, যদি সে একা চলে যেতে চায় সেটা আলাদা আলাদা হিসাব। আমি একা ছাড়ি না তাদেরকে, আমি আমার গ্রুপে রাখি, আমরা গ্রুপে একসাথে অ্যানালাইসিস করি, একসাথে এন্ট্রি এক্সিট করি। এই একটা অপরচুনিটি পায় আমার স্টুডেন্টরা আমার কাছ থেকে। তো যদি মনে করেন যে আমার পেইড কোর্সে ভর্তি হবেন, তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। ধন্যবাদ।